আসসালামু আলাইকুম দর্শক, যুক্তরাজ্যের লন্ডন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন। সুইডেন ভিত্তিক নেত্র নিউজ একটি হাড় কাঁপানো প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে দেখানো হয়েছে কোথায় এবং কিভাবে গুম করে রাখা হয়। এবং সেই প্রতিবেদনে গুম থেকে বেঁচে ফেরত আসা যে দুইজন ব্যক্তির সাক্ষাৎকার প্রচার করা হয়েছে, তার মধ্যে একজন হচ্ছেন বর্তমান মালয়েশীয় প্রবাসী শেখ মোহাম্মদ সেলিম, আরেকজন হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। হাসিনুর রহমান ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনি কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন সবাইকে আমার সালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ। দর্শক, জনাব হাসিনুর রহমান দুইবার গুম হয়েছিলেন এবং আজ তিনি তার এই গুমের ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করবেন। এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে ওয়ান নিউজ ফেসবুক এবং বাংলাদেশ রিয়েল নিউজ মিডিয়া ইউটিউব চ্যানেলে। আপনারা খুব দ্রুত বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সর্বাধিক লোক দেখতে পায়। তো প্রথম প্রশ্ন, জনাব হাসিনুর রহমান, আপনি একজন সেনাবাহিনী দক্ষ অফিসার, কোনো সন্দেহ নাই। আপনি 1988 সালের 7ই জানুয়ারি পার্বত্য চট্টগ্রামে দুষ্কৃতী দমন অভিযানে বিশেষ সাফল্য লাভ করায় মহামান্য রাষ্ট্রপতি সুপারিশ ক্রমে বীর প্রতীক উপাধি লাভ করেন। এছাড়াও বাংলাদেশ রাইফেল পদক, বাংলাদেশ পুলিশ মেডেল প্রাপ্ত একজন সুদক্ষ সেনা অফিসার হয়ে এমন কি করলেন যে বর্তমান আওয়ামী লীগ সরকার আপনাকে একাধিকবার গুম না করে তাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না? আসলে হৃদয়টা খুবই হৃদয় বিদারক। আমার সর্বশেষ চাকরি গুম হওয়ার আগে ছিল ময়মনসিংহ, তার আগে ছিলাম আমি র্যাব 7 চট্টগ্রাম। 2008 সালের শেষের দিকে পরিস্থিতি ঘোলাটে, আওয়ামী সরকার আসবে, কিছু অনাকাঙ্ক্ষিত আবদার আমাকে করা হয় ভিন্ন ভারতীয় তথা ভিনদেশী গোয়েন্দা সংস্থা সাহায্য করার জন্য। আমি রাজি হইনি। তার চেয়ে বড় জিনিস হলো 9 সালে আমাদের বিডিআরের 17 জন আমার বন্ধু, সিনিয়র জুনিয়র মারা যায়, যারা খুব অতি পরিচিত। যুদ্ধ ছাড়া এইভাবে 57 জন মারা যাওয়াতে আমি মনে করতাম বা এখনো করি, আমাদের দায়িত্বশীল কর্মকর্তারা নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেননি। মাননীয় প্রধানমন্ত্রীকে যথাযথ পদে তারা ব্যর্থ হয়েছেন। আমি এই নিয়ে উচ্চ ব্যাখ্যা করতাম, মূলত এই জন্যই আমার পিছনে লাগা হয়। ভিনদেশী গোয়েন্দা বলতে কি ভারতীয় গোয়েন্দা সংস্থা বলতে বুঝিয়েছেন আপনি? হ্যাঁ, 111-8 সাল তো পুরোপুরি মোটামুটি কনফার্ম যে আমাদের মইনুল আহমেদ বা পরম মুখার্জি সব মিলে, আমি তো র্যাবের সিও, সরাসরি জানতাম চট্টগ্রাম র্যাবের। তখন আসলে যা বলা হয়েছিল, যেহেতু পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী অন্য টুকিটাকি স্পষ্টকাতর বিষয়গুলি আমি জানতাম বা দেখতাম, আমার উপর চাপ আসে। আমি এতে কোনো শর্তে রাজি না হয় আমি পুরো ওই 8 সালের শেষ দিকে পোস্টিং হয়ে যায় ময়মনসিংহ। তবু ভালো, আমি মনে করি যে আমি এখনো বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আমার এই এক বেশ জুনিয়র আমাকে গুম করে, ঠিক আছে, হয়তো গুম করছে। সেই গুম করার আগে একটা প্রশ্ন তাকে করতে চাই, সেটা হলো যে আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন এবং বিডিআর হত্যাকাণ্ডে আপনি সেনাবাহিনীর প্রধান মইনুল আহমেদকে দায়ী করতেছেন এবং আওয়ামী লীগ সরকারের কিছু রাজনীতিবিদকে দায়ী করতেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি একজন সেনা অফিসার হয়ে চাকরি রানিং থাকা অবস্থায় কি আপনি এসব সমালোচনা করতে পারেন? অবশ্যই পারবো না। কেন? আমি কি নিজেদের মধ্যে কথা বলতে পারবো না? বন্ধুদের সাথে কথা বলতাম। আমি তো চাকরির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী চাকরি করা অবস্থায় কোড অফ কন্ডাক্ট মোতাবেক আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতাম, সমালোচনা করতাম। সমালোচনা থেকে আমরা শিখি, সমালোচনা থেকে শিখা যায় না। ফেসবুক ওইসব আমার ছিল না। আমি জনসমক্ষ কিছু বলি নাই, হয়তো মোবাইলে কথাবার্তা বলতাম। এবং আমি, এটা খুবই দুঃখজনক, অনেকের তো ভুল ধারণা আছে যে মাননীয় প্রধানমন্ত্রী মানে সন্ত্রাসীদের সাথে বৈঠক করেছেন। এগুলি আমি ওনাকে দোষ দেই না। আমাদের দেশের ভিতরে কোনো যদি অপরাধ বা কোন দুর্ঘটনা ঘটে দায়িত্ব থাকে হোম মিনিস্টারের, সেই সায়রা খাতুন ওর দায়িত্ব ছিল। ওটা র্যাব ছিল হোম মিনিস্টার আন্ডারে। র্যাব গেটে ছিল, বিডিআর গেটে 2 জন র্যাবের অধিনায়ক ছিল। তারা গুলজারের সাথে কথা বলতেছিল, তাদেরকে গেট থেকে উঠায় নিয়ে আসা হয়। এই আদেশ দেয়
কর্নেল রেজা নূর, পরবর্তী মেজর জেনারেল রেজা নূর। এই আদেশটা মেজর রেজা নূর পেয়েছেন। উপদেষ্টা তারেক সিদ্দিকী নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, ওনার চেইন অফ কমান্ড ঠিক ছিল না, ওনার আদেশ নেওয়া উচিত ছিল হোম মিনিস্টারের থেকে। উনি একটা বিরাট ভুল করছেন। ওই সময় যদি আমাদের ওই অফিসারে ঢুকতো হয়তো এত ক্ষয়ক্ষতি হতো না। যেটা চলে গেছে চলে গেছে, অসুবিধা নাই, আমরা ভুল থেকে শিখি যেন এরকম ভুল আর না হয়। কিন্তু আপনি গুম করে আমাকে 43 দিন হ্যান্ডকাপ লাগিয়ে চোখ বেঁধে মারতে ফেলে রাখবেন। এখানে 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 বলা হয়েছে যে আপনার দেশের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন এবং তার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সংশ্লিষ্টতা, বিভিন্ন আদিবাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের এবং বহির্দেশীয় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী দলের সংশ্লিষ্টতা তথ্য পাওয়া যায়। এটা এটা আপনার আপনার বিরুদ্ধে আর কি এরা অভিযোগ করছে। আচ্ছা, হ্যাঁ, আমার এই যে অভিযোগ, আমার বিরুদ্ধে কোন সাক্ষী আমার বিরুদ্ধে বলেনি। সবগুলি সাক্ষীকে তারা হোস্টেল ঘোষণা করছে। সরকার হোস্টেল ঘোষণা করতে বাধ্য হয়েছে। কেউ আমার বিরুদ্ধে কিছু বলেনি। আমি দেশের স্বার্থে বাইরে কোনো কাজ করিনি। আজকে দেশের জন্য আমি গর্বিত, সম্মানিত, আমি এখনো সৎ আছি, দেশপ্রেমিক আছি। কিন্তু আপনি হাজার অপরাধ করলে আপনি আমাকে গুম করতে পারেন না। আমি যদি হত্যা থেকে আরো জঘন্যতম কাজও করি, আপনি আমাকে গুম করতে, অ্যাবডাকশন করতে পারেন না। সেনা আইন ভঙ্গ করার ক্ষমতা জেনারেল মোবিনের নাই। কে তাকে পারমিশন দিছে? কিন্তু সেই মিথ্যা তথ্যপর লজ্জাকর যে বিষয় নিয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী বলছে, যেটা আমি উচ্চারণ আবার করতে চাই না, বড় ছিলে যিনি এত বড় গোয়েন্দা সংস্থা, তারা এমন একটা ভুল করতে আমার জন্য আমি খেসারত দিয়ে দেবো আজকে এত বছর, এটা দুঃখজনক। এমন কোন সিনিয়র অফিসার নাই যে সব কথা জানেন না। জি, এখন আপনি প্রথম গুম হয়েছিলেন 10ই জুলাই, 9ই জুলাই, তারপরে 12ই জুলাইতে আপনার স্ত্রী শামীমা আক্তার অভিযোগ করেন। তো প্রথম গুম নিয়ে যদি আমাদেরকে আপনি কিছু বলেন, কিভাবে আপনার প্রথম গুমটা সংঘটিত হলো? আমি অফিসে ছিলাম, 10টার দিকে আমার এক জুনিয়র সে আসে অফিসে। আমার সিনিয়র ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা বলে ওনার সাথে কথা বলে, হামিদের সাথে, হামিদ অতি পরিচিত, হামিদের সাথে কথা বলতে নিচে আমি কথা বলতে থাকি। হামিদের ব্যাটসম্যানদের ডাক দিই, হামিদের সাথে থেকে গাড়ির কাছে গেলে হামিদের স্ত্রী ছিল গাড়িতে, হামিদ আমাকে মিথ্যা কথা বলে, তখন আমাকে পিস্তল মাথায় ঠেকিয়ে গাড়িতে উঠায়, হ্যান্ডকাপ বাঁধে। হামিদকে জিজ্ঞেস করি, হামিদ কেন এই কাজটা করলে, এটা তোমার কি লাভ হবে? স্যার আমার কিছু করার নাই, আমাকে ব্রিগেডিয়ার রেদওয়ান ডিএমআই আদেশ দিয়েছে। আমি কি এটা তো আসলে ক্ষতি করলাম, কোনো লাভ তো হবে না, একটা অপরাধ করলাম। যাই হোক, আমাকে নিয়ে যাওয়া হয় সারা রাত গাড়ি চালিয়ে ঢাকায়। গন্তব্যস্থলটা আমি চিনতে পারিনি, পরে আমি চিনতে পারছি, মানে ময়মনসিংহ থেকে ঢাকায়? ময়মনসিংহ ঢাকায়। এবং এই 43 দিন আমি হাফ প্যান্ট পরা, গেঞ্জি গায়ে, হ্যান্ডকাপ লাগানো, চোখ বাঁধা, ফ্লোরে শুয়েছিলাম। আমি সেনাবাহিনীর একজন কর্নেল, আমি বেশ সিনিয়র ছিলাম, আমার বন্ধুরা ফুল কর্নেল, ব্রিগেডিয়ার। কিন্তু আমাকে ওই অবস্থা থাকতেছে যেটা ইতিহাসে কোনোদিন ঘটে নাই। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য লজ্জা, এবং জেনারেল মবিনের জন্য লজ্জা। উনি ওনার অফিসারকে রক্ষা করতে পারেন নাই। একদিন কাঠ গড়ায় সবাইকে দাঁড়াতে হবে, ইনশাল্লাহ আমি বিচার পাবো। আমি যদি অপরাধ করে থাকি আমাকে ফাঁসি দেন। আপনার কোনো প্রমাণ, কোনো সাক্ষ্য আনতে পারেন নাই। ভুয়া কথা নিয়ে, ভুয়া কথা আমি পরিষ্কার করে বলে দিই, কতটা ভুয়া হতে পারে চিন্তা করুন। আমি বাসায় একটা কাজের মেয়ে থাকে, 15-16 বছরে, তার বিয়ার কথাবার্তা চলে এসেছিল, এবং রোহিঙ্গা বংশভূত। তার বাড়ি নাইক্ষ্যংছড়ি, আমি নাইক্ষ্যংছড়ি ছিলাম দীর্ঘ অনেকদিন, আমার বাসা ছিল। আমার মেয়ের সাথে পড়তো আমাদের বিডিআর স্কুলে। সে মেয়েটা কথোপকথন সে নাইক্ষ্যংছড়িতে করতো। এটা আমার বিষয় না, আমার স্ত্রীরা জানতো কিভাবে কথা বলতো। সে কথা বলতো সিটিসেল নাম্বার। সিটিসেল নাম্বারটা ছিল জিএসএম প্রক্রিয়া, যেটা দিয়ে আপনি কথা রেকর্ড করতে পারবেন না, কষ্ট, টাওয়ার লোকেশন করা যায়। তো ওরা আমাকে বারে বারে হ্যামারিং করতেছিল, আপনি ময়মনসিংহ থেকে নাইক্ষ্যংছড়ি কোথায় কথা বলতেছিলেন। আমি তো নাইক্ষ্যংছড়ি কথা বলার কথা না, আর তাছাড়া আমার সিটিসেল নাই। 7টা দিন আমি অমানসিক নির্যাতনে ছিলাম, আমি স্ট্রোক করে ফেলি ওখানে। 7 দিন পর তারা বুঝতে পারে ভুল হয়ে গেছে। কি ভুল? আমার কাজের মেয়ে, আমি গুম হওয়ার 2 দিন আগে বাড়িতে যাই বিয়ার জন্য, তখন ওই নাম্বারটা আবার সে অন করে স্বাভাবিকভাবে কথা বলে সিটিসেল নাম্বার দিয়ে আমার স্ত্রীর সাথে। তারা বুঝতে পারে ঘটনাটা গড়বড় হয়েছে।
এখন এই কাজের মেয়ের সাথে যে কথা বলতো সেটা ছিল ফোন ফ্যাক্সের দোকান থেকে কথা বলতো। ওইসব এলাকায় কথা বলে করাচি এবং মক্কার বার্মা কলোনি আছে মক্কাতে, আর আছে কুয়ালামপুরে আর চিটাগাংয়ে। এটা আইয়ুব খান ওদেরকে প্রতিষ্ঠিত করে পুনর্বাসন করে পাকিস্তান আমলে। এখন আমাদের গোয়েন্দাদের কোনো ধারণা নাই রোহিঙ্গারা কোথায় বলে, কেন কথা বলে, জানতে হবে, জানলে তো হবে না। তারা মনে করছে আমি ময়মনসিংহ থেকে নাকিনছড়ি কথা বলি, নাকিনছড়ি দিয়ে আমি ওই মানে ভিন্ন রাষ্ট্রের সাথে যোগাযোগ করে একটা অপ্রত্যাশিত কাজ আমি করতে। একটু যদি আমি জিজ্ঞাসা করতো বা দুই টেলিফোন সেট যদি একটা শুনতে পারতো তাহলে আর ভুলটা হতো না। আমাকে গুম না করে জিনিসটা খোলসা করে বলতে পরিচিত বলে দিতাম। বাট এমন একটা ভাব দেখাইলেন মানে অ্যাবডাকশন যা পৃথিবীতে কখনো হয়, বাংলাদেশে আর্মিতে হয় নাই। আমি ন্যায় বিচার করেছিলাম, কখনো মুখ খুলি নেই। আমার বয়স 6 বছর পরে 6 বছর পরে মেট্রিক পরীক্ষা দিবে, তাকে ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তি দিতে অ্যালাউ করে নাই। সারাটা জীবন পার্বত্য চট্টগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম। আমার মেয়ে পরীক্ষা দেয় ঢাকা শহরের মিরপুর 13, ওখানে একটা বৌদ্ধ বিহার স্কুল আছে, সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার, ওখান থেকে আমার মেয়ে পরীক্ষা দেয়। এর চেয়ে লজ্জা অমানবিক কি হইতে পারে আমি জানি না। আমি সারা জীবন শপথ করে বলতে পারি আমি ছিলাম সৎ, এক পয়সা আমি 19-20 করে নাই, কখনো আমার পরিবারকে ওরকম ভাবে মানুষ করি নাই। তবু আমি সৌভাগ্যবান, আমি দালাল হই নাই, দেশকে বেঁচে নাই, গাদ্দারি করি নাই। আমি দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি। দীর্ঘ এতদিন আমি চুপ ছিলাম। আপনি প্রশ্ন করেন কেন আমি এখন বলতেছি। জি জি, এই প্রশ্ন আমার ছিল, কেন আপনি চুপ ছিলেন এতদিন, এটা যদি আপনাদেরকে বলতেন। দেখেন, আমি এই সেনাবাহিনীর কারণে সৎ থাকার সুযোগ ছিল আমার, সেনাবাহিনীর কারণে সৎ থাকার সুযোগ ছিল। অন্যান্য পেশায় কষ্ট সৎ থাকা, সেনাবাহিনীর থেকে সৎ থাকা যায় যদি কেউ বিশেষ প্রক্রিয়ায় না পড়ে। আমি এখনো মনে করি আমাদের সেনাবাহিনী খুব সম্মানের দাবিদার, এমন ডিজে ভাই বলেন দাবিদার, কিন্তু দুটি অসৎ অফিসার এই প্রতিষ্ঠানগুলি সুনাম ক্ষুণ্ণ করলে এ দায় দায়িত্ব প্রতিষ্ঠানে পড়ে না, আমি বিশ্বাস করি। আমার দ্বিতীয় গুম হওয়ার পর, বিশ্বাস করবেন, দ্বিতীয় গুম হওয়ার পরে আমার মেয়েকে সাথে কথা বলে 50,000 টাকা নিচে ডিজে ভাই। না সে ব্যাপারে আমি সে ব্যাপারে কিন্তু এখন ইন্টারোগেশন করেছেন আপনাকে লেফটেন্যান্ট কর্নেল আজাহার এবং লেফটেন্যান্ট কর্নেল মুকসুরুল, তারা এখন কোথায় আছে বা কি অবস্থায় আছে প্রথম গুমের সময়? মুকসুরুল সোনা ব্যবসা করে দুবাইতে আছে, আর আজাহার রাজনীতির সাথে জড়িত, আমি রাজনীতির সাথে জড়িত। আমার বিশ্বাস আমার সামনে দাঁড়িয়ে কোয়েল বা আক্তার হামিদ মিথ্যা বলতে পারবে না, জেনারেল মবিনও মিথ্যা বলতে পারবে না। অ্যাবডাকশন একটা ভুয়া চিঠি তারা বের করেছে, আপনার দেখাই, আমি আপনাকে পাঠানোর কথা আমি জানি না। এই চিঠিটা দেখেন কাইন্ডলি, দেখেন আমি ডেটটা পড়তেছি, দিচ্ছি আমি, আমার দেখাচ্ছে আমি 2টি প্রার্থী 28 তারিখ ফেব্রুয়ারি মাস 12 সালে আমার গুম করছে 10 জুলাই। কতদিন এখন এদি ছিলেন জেনারেল বেল্লাল, কিছুই জানেন না, মিথ্যা যায় না। জেনারেল বেল্লাল এই চিঠি স্বীকার করবেন না, উনি এই জুলুমের সাথে জড়িত, অ্যাবডাকশনের সাথে জড়িত না। জড়িত হলো আক্তার হামিদ, রিজার্ভের মামুন খালেদ, আর লেফটেন্যান্ট জেনারেল সিজিএস সেনাপ্রধান হবেন এমন একটা আশা করে একটা চমক দেখানোর জন্য কাজ করে। খুব লজ্জা যখন একটা গুম করা বা একটা কু করা প্রক্রিয়া একটা অফিসার করে, আর যখন তা প্রমাণিত হয় এটা কাদের মেয়ের প্রেম কাহিনী। এই তথ্য মাননীয় প্রধানমন্ত্রীকে কে দিবে? এবং তারেক সিদ্দিকী এই তথ্য দেয় নাই। উনি সকল অনিয়মের হোতা এবং ওনাকে এই দায় স্বীকার করতে হবে। এবং মাঝখান দিয়ে আমি মনে করি আমাদের বঙ্গবন্ধুর কন্যা, ওনাকে বিতর্কিত করা হয়েছে। এই ব্যক্তি উনি সামরিক অভিজ্ঞতা সম্পন্ন নারী না, মাতৃসুলভ, আমাদের মা সুলভ নারী, যেটা আমাদের নারীরা হয়।
কিন্তু আমরা যদি ভুল বুঝাই, আমার সম্বন্ধে 6, 9, 9 বলা হয়, তাহলে প্রচলিত নিয়ম মতে করেন, আমার ফায়ারিং স্কুটে মারেন, কোন সাক্ষী আপনি আনতে পারেন না আমার বিরুদ্ধে। ইভেন জঙ্গিদের, তথাকথিত জঙ্গিদের আনা হয়েছে, তারা বলছে এইভাবে 2 মাস 23 দিন টর্চার করা হয়েছে মালানে এই একে আমার বিরুদ্ধে বলার জন্য, এবং আদালতে বলছে সে এক মুরগি 2 বার জবা করা যায় না। এই কর্নেল আমাকে গ্রেপ্তার করছে, আবার কর্নেল আমার কি বলবে করতে, উনি তো ক্ষমতায় নাই। যাও, এইসব পুরনো স্মৃতি নিলে এমন এখানে মানসিকভাবে খুব বিপর্যয় হয়ে পড়ি। তৎকালীন ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান, যিনি কিনা র্যাবের ইন্টেলিজেন্স উইং এর চিফ ছিলেন, বর্তমানে এনএমসির মহাপরিচালক মেজর জেনারেল, তিনি অভিযোগ করেছেন যে আপনার স্ত্রী এবং বোন নাকি সন্ত্রাসী। এই ব্যাপারে আপনি বলেন, এবং জিয়াউল হাসান নাকি আপনাকে চোখে চোখে রাখতো। ব্যাপারটা আসলে কি? দেখুন, জিয়াউল হাসানের দুর্বলতা হলো 8 সালের শেষে রাউজানের একজন এমপি তার একজন বিশ্বাস ভঙ্গকারী চেয়ারম্যানকে আমাকে গ্রেপ্তার করে ক্রস ফায়ার করতে বলে। সেই এমপি, আমি কথা শুনিনি, সেই চেয়ারম্যান বলে আমাকে, এই এমপি আমাকে একটা LMG 12 AK-47 হস্তান্তর করছে। আপনি যে সব হত্যাকাণ্ড অভিযোগ দিচ্ছেন তার 3 গুণ আমি হত্যা করছি। আমি দেখলাম অস্ত্র হলো মূল জিনিস সন্ত্রাসীর, ব্যক্তি কোনো সমস্যা না। যেহেতু চেয়ারম্যানের নামে মামলা আছে, আমি আদালতে দিয়ে দিই। এই এমপি আমার উপর চরমভাবে খেপে যায় এবং জিয়াউল হাসানকে দিয়া ওই চেয়ারম্যান জাফরকে হত্যা করে। জিয়াউল হাসান গর্বের সহিত কোন এক ফোরামে বলে ফেলে, তার সদস্যের একজন আমার বন্ধু ছিল, মিয়ামি হোটেলে কুমিল্লায় খাওয়া দাওয়া করছেন এবং তাকে সে হত্যা করে। এটা অন্য গোয়েন্দা সংস্থা জানে। এটা কোন সরকারের নাম? তখন থেকে এটা হলো গিয়ে আওয়ামী লীগ সরকারের প্রথম শুরুতে 9 সালে ওই চেয়ারম্যানকে আমি তো ওই অফারটা অ্যাকসেপ্ট করি নাই, আমার পোস্টিং হয়ে যায় সাথে সাথে। মানে আপনি চেয়ারম্যানকে হত্যা করার অফারটা অ্যাকসেপ্ট করেননি? পোস্ট নিয়ে আসেন, আমরা গুম করা, আমার হত্যা করা, প্রসপেক্ট করা, এই অন্যায় কাজ, রাজনৈতিক হত্যা কোন র্যাবে সিও তৎকালীন 8 সাল পর্যন্ত কেউ করে নাই। পরে ওই চেয়ারম্যানকে অন্য গ্রুপ দিয়ে হত্যা করায়। এই চেয়ারম্যানকে আমি জেলে পাঠাই দিই, জি, তাকে জামিন করা হয়, সে খুলশিতে থাকতো। এই জিয়াউল হাসান ঢাকা থেকে যে তাকে হত্যা করে, যথার্থ প্রমাণ আছে। ওই চেয়ারম্যানের নাম বলা যাবে কি? হ্যাঁ, ওই চেয়ারম্যান জাফর চেয়ারম্যান, সবাই জানে। জাফর চেয়ারম্যান চট্টগ্রামের রাউজান, সবাই চেনে। চেয়ারম্যানটা ভালো চেয়ারম্যান না, সে হলো সন্ত্রাসী, একটা এমপির সন্ত্রাসী। এখন এমপি সাহেবের কথা সে চেয়ারম্যান শুনতেছে না বিদায় তাকে মারার পরিকল্পনা করে এবং আমার কাছে নিয়ে আসে। যেহেতু 8 সালের সেপ্টেম্বর মাস, সবাই জানে রমরমা আওয়ামী লীগ সরকার আসবেন, বলা হচ্ছে ওই এলাকার এমপির নাম জানি আমি, উনি সম্মানিত ব্যক্তি, ওনাদের নাম উচ্চারণ করতে চাই না। আচ্ছা। আমাদের দেশের এমপিরা যদি সৎ থাকতো, আজকে দেশে এই সমস্যা থাকতো না, সন্ত্রাসী থাকতো না, টাকা পাচার হতো না, দেশ সুজলা সফলা বাংলা, সোনার বাংলা হতো। আমাদের এমপিরাই হয়েছে সকল অপকর্মের গোড়া। সব এমপি না, গুটি কয়েক এমপি নিয়ন্ত্রণে থাকলেন। এখানে প্রথম গুমের সময় শেষ দিকে যখন তারা বলছে যে হাসিনুর তোমাকে ক্রস ফায়ারে দিয়ে দেব, তোমার হাতে সময় খুব কম, আল্লাহ আল্লাহ করো, সেই সময় আসলে কেমন কাটতো আপনার দিনগুলো? আপনি জানতেন এই সময় নাই? না, আপনি তো বুঝেন, আমি বন্দি, আমি মোবাইল বলছি, এগুলি রেকর্ড করে আমার এভিডেন্স নিছে, অপরাধ পরবর্তীতে যেটা নিছে রেকর্ড করে, মোবাইল ফোনে কত রেকর্ড করে, এটাই আমার এভিডেন্স। যা হোক, একটা মানুষ 43 দিন ধরে ফ্লোরে শুয়ে আছে, চোখ বাঁধা, হ্যান্ডকাপ লাগানো, ফ্লোরে। আর আমার পরিবার কোথায় আছে, কি অবস্থায় আছে আমি জানি না, আমার মূল অভিযোগ কি তাও আমি জানি না। খালি সিটিসেল মোবাইল, যেটা কাদের মেয়ের প্রেম কাহিনী। আমি স্ট্রোক করি, আমি লজ্জায় কাউকে বলি নাই। পরবর্তীতে অন্য একটা গোয়েন্দা সংস্থা ইনভেস্টিগেশন করে আমাকে জানায়, স্যার এই ঘটনা কি ঘটছে? আমি তখন স্বীকার করি, আমার পরিবার জানে না। অনেক কিছু আমি বলতে পারি না। আমার 3 মেয়ে, আমার স্ত্রী ক্যান্সারের পেশেন্ট। আমি সেনাপ্রধানকে বলি, স্যার যাই করেন আমাকে জেলে দিবেন না, জেলে জেএমবি আছে। আমাকে সেই জেলে দেওয়া হয়, আমার সেই জেএমবি সেলে রাখা হয়। আমাকে পরবর্তী সেনাপ্রধান ইগল করিম ভুঁইয়া ডিভিশন দেন।
আমাকে সে ডিভিশনও দেওয়া হয় নাই। আর এই সব করছে ডিজিএফআই। আমি দোষ দেব যেন তারেক সিদ্দিকী। ওনারা চাচ্ছিলেন যাতে আমি জেএমবির হাতে মারা যাই। জেএমবি শায়েখ আব্দুর রহমান, ওনার ছেলে আমার হাতে গুলি খেয়েছিলেন। কয়েকটা জেএমবি সেল ছিল, আমাকে ঠিক ওই সেলই রাখা হয়েছে শায়েখ আব্দুর রহমানের ছেলের সাথে। আমার সে যেন আমাকে মারে। আমাকে শায়েখ আব্দুর রহমানের ছেলে আমাকে বলে, আপনাকে আমি হত্যা করব, আপনি আমাকে গুলি করেছিলেন। আমি বলি, ভাই আমি গুলি করলে আমার কথা তো তুমি শুনবা, মারো, ঠিক আছে, অসুবিধা নাই। তখন বলেন, তোমাদের যে নেতা আছে তাদেরকে জিজ্ঞেস করো আমি কেমন। তখন আমি সালাউদ্দিনের নাম বলি, সুরা সদস্য। আমি মোহাম্মদ চিরাগাঙ্গের তাকে নাম বলি, তার সাথে আমার ব্যবহার, তারা পরিষ্কার বলে দেয় এই কল্যাণের গায়ে হাত দেবে না, আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। আমি আপনাকে রাখা হয়েছিল কোথায় প্রথম গুমের সময়? আয়না ঘরেই নাকি অন্য একটা জায়গায়? না, আমাকে প্রথমে রাখা হয়েছে আর্মি ইন্টারোগেশন সেল, যেখানে যদি সেনাবাহিনীর কোনো সদস্য অপরাধ করে ওখানে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর তাকে তার প্রোটোকল মোতাবেক তাকে সেখানে রাখা হয়। অর্থাৎ আমাকে রাখা হবে অফিসার মেসে, জিজ্ঞাসাবাদের জন্য সেখানে নিয়ে যাবে, আবার আমি আসবো অফিসার মেসে। কিন্তু আমার বেলা তা করা হয়নি। আমাকে সম্পূর্ণ সময় অ্যাবডাকশন, আমার পরিবার জানেন আমি কোথায় আছি, এমনকি আমার পরিবারকে মিডিয়ার কাছে যেতে বাধা দেয়, আমার ক্ষতি হবে। মানে এই 43 দিন আপনি কোথায় ছিলেন, মানে কোন স্থানে ছিলেন 43 দিন? আর্মি ইন্টারোগেশন সেল, এটা আমাদের ক্যান্টনমেন্টের শেষ মাথা ইন্টারোগেশন বিএসির পাশে আর্মি ইন্টারোগেশন সেল। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন যে লেফটেন্যান্ট কর্নেল আক্তার হামিদ খান, লেফটেন্যান্ট কর্নেল আজাহার, মেজর জেনারেল জিয়াউল হাসান, লেফটেন্যান্ট কর্নেল মুকসুরুল, কর্নেল মুইন, মেজর জেনারেল মোল্লা ফজলে এলাহি আকবর, ব্রিগেডিয়ার জেনারেল মামুন খালিদ, জেনারেল মুবিন এবং তারেক সিদ্দিকী, এরাই মোটামুটি আপনার প্রথম গুমের সঙ্গে জড়িত। এর ভিতরে আমি আরেকটা একটু বলি, দেখুন, আমি মোল্লা ফজলে আকবর, উনি ডিজিএফআই সেনাপ্রধানের ব্যাচমেট। আমি মাওলানা ইয়াহিয়া হরকতুল জিহাদের, তাকে আমি গ্রেপ্তার করি। আমাকে ডিজিএফআই তৎকালীন জেনারেল রুমি বলেন তাকে সোর্স বানিয়ে রাখো, এটা আমার অপরাধ? এই হরকতুল জিহাদের সাহায্যে আমি জেএমবি সম্বন্ধে জানতে পারি, এদের আচার আচরণ কিরকম, এরা উগ্রপন্থী, এরা কিভাবে নামাজ পড়ে, কিভাবে এদেরকে চেনা যাবে। আমি খারাপ কিছু তো করি নাই, খারাপ কিছু করতেও বলে নাই আমাকে জেনারেল রুমি, যার ফলশ্রুতিতে আমাদের জন্য খুব সহজে আমরা জেএমবি দমন করতে পারছি। এখন আমি কেন যে হরকতুল জিহাদের সাথে এই ইয়াহিয়ার সাথে কথা বলি, এই জিনিস ডিজিএফআই যখন বলে, উনি জানেন না এই সম্বন্ধে, ওনার ফিডব্যাক পান নাই, এর চেয়ে লজ্জা কিছু নাই। আমাকে তখন বলতে হবে ডিজিএফআই বিএনপি, ডিজিএফআই আওয়ামী লীগ। লজ্জা আমাদের, এর চেয়ে ভালো কিছু নাই। গোয়েন্দা সংস্থা হয় রাষ্ট্রের, কোন দলের না। আজকে আমি এই পর্যায়ে পৌঁছে গেছি, বড় লজ্জা। এদের ভিতরে কোন একজন খালেদা জিয়ার বাসায় মদ রেখে দিয়েছিল এবং সেই ব্যাপারে যদি একটু আপনি বলতেন। দেখেন, এরা কতটা নিচে নামতে পারে। আপনি খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী মানেন না, স্বৈর শাসকের স্ত্রী মানেন না, আপনি তাকে দেশ নেত্রী মানতে চান, অসুবিধা নাই। উনি সেক্টর কমান্ডার ছিলেন। ঘোষক মানেন না, একটা মুসলমান বিধবা স্ত্রী তো কতটা নিচে নামতে পারে, তাকে ছোট করার জন্য মদের বদলে রাখতে পারে। এই সে আক্তার হামিদ, এই জেনারেল মামুন খালেদ। আমার বিচার আমি চাই না, আমি এই দুইটা বিচার চাই। এই অপরাধ করার জন্য খালেদা জিয়ার সাথে এই হেনতম কাজ কিভাবে সেনাবাহিনী কর্মকর্তা করতে পারে? এর সাথে যারা ছিলেন, ব্রিগেডিয়ার কর্নেল তানভীর সম্ভবত স্টেশন কমান্ডার, ইনশাল্লাহ বিচার হবে। আমি ওরা জুনিয়রকে মাফ করতে আমার আপত্তি নাই। তার মানে খালেদা জিয়াকে বাসা থেকে উৎখাতের সময় তারা খালেদা জিয়ার বাসায় মদ রেখে দিয়েছিল। আচ্ছা, আমি শুনেন, খালেদা যদি মদ খেতে চায় তো ফ্রিতে থাকবে মদের বোতল, টেবিলে থাকবে, খাটের তলে থাকবে কেন, বাথরুমে থাকবে কেন? এতটুকু বুদ্ধি যদি না থাকে আমাদের সেনাবাহিনী, আমরা বলে হাঁটুতে বুদ্ধি। বড় লজ্জা লাগে বলতে আসলে সত্য, বড় লজ্জা লাগে বলতে আসলে সত্য। আজকে আমি এত কিছু বলতেছি কারণ আপনি আমাকে জঙ্গি বানাই ফেলছেন। 9 জুন এক পত্রিকা আপনি আমাকে জঙ্গি বানাইছেন এই মাসের, আমি কিছু বলি নাই। তারপরে এই সর্বশেষ আপনি 10 জন গুমোয়া ব্যক্তি পাওয়া গেছে, তার মধ্যে 6 নম্বর সিরিয়াল আমার, যে আমি স্ব ইচ্ছায় গুম হয়েছি। আপনাকে ফাইলদামি করেন না, আমি মনে করেন আমি কিছু না, হাবা গোবা ভীতু। আমি ভীতু নাই, মরতে প্রস্তুত। এখানে দ্বিতীয় গুম হয়েছিল আপনার
মানে অগস্টের 8 তারিখে 2018 সালে গুম হয়েছিলেন, মুক্তি পেয়েছেন 1.5 বছর পরে আপনার ফেব্রুয়ারির 22 তারিখে 2020 সালে। তো এখানে নিউ এজ পত্রিকায় একটা প্রতিবেদন লিখেছে 2018 সালের 11 আগস্ট, মানে আপনি গুম হওয়া 2-3 দিন পরে। সেখানে বলা হয়েছে যে আপনার সাথে চট্টগ্রামের উগ্রবাদীদের যোগাযোগ আছে। এই ব্যাপারে কতটুকু সত্য? আচ্ছা, চট্টগ্রামের উগ্রবাদী বলতে কাই বোঝেন আমি বুঝি না। চট্টগ্রামে তো উগ্রবাদী প্রচুর। চট্টগ্রামের এইটা একদম ভুয়া কথা। আমাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেনাপ্রধান জেনারেল আজিজ। জেনারেল আজিজের বিরুদ্ধে কেন আমি ফেসবুকে কমেন্টসে নেগেটিভ উত্তর দিই? আমার দেশ পত্রিকা ছিল যে কসাই আজিজ সেনাপ্রধান হচ্ছে। সেনাপ্রধান হওয়ার 2 দিন আগে উনি তো সেনাপ্রধান হন নাই। আমি মনে করতাম লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ স্যার হবেন, উনি যোগ্য। বাট আজিজ সাথে যোগ্য না তা বলতেছি না, উনি তুলনামূলক অনেক ভালো অফিসার। এখন এখানে একটা পত্রিকায় এখানে কমেন্টস করতেই পারি, উনি তো সেনাপ্রধান হন নাই। সেনাপ্রধান হওয়ার পরে যদি করি তখন আমাকে ধরে। আসলে মূল সমস্যা হলো এই যে আজাহার, হামিদ, জিয়া, এদের গোপন জিনিসটা আমি জানি। এই যে কাজের মেয়ের প্রেম কাহিনী, মাননীয় প্রধানমন্ত্রী জেলে গেলে কি একটা লজ্জা অবস্থা করবে। ডিজিএফআই এর মতো গোয়েন্দা সংস্থা, র্যাবের মতো একটা গোয়েন্দা সংস্থা, আর চিফ সিকিউরিটি অফিসার, সিকিউরিটি অ্যাডভাইজার এই তথ্য নিয়ে বলছেন। তো এটা ধামা চাপা দিলে একমাত্র পথ আমাকে মেরে ফেলা। আমি মরার জন্য প্রস্তুত হয়ে বসে আছি ভাই, যে কোনো সময় মারবে আমি জানি। বা সত্য বলে দিতে চাই, সব জিনিস সহ্য করা যায়। আমার জঙ্গি বানাইলেন আপনি উইকলি ব্রিজ পত্রিকা, শিয়াব চৌধুরী, তারপরে বললেন স্বেচ্ছায় গুম। একটা তো লিমিটেশন আছে, ইলাস্ট্রিসিটির লিমিটেশন আছে, এক পর্যায়ে ছিঁড়ে যায়। আমার মুখ খুলে গেছে। উইকলি প্লিজ, অগাস্ট 16, এই মানে এই 16 তারিখে তারা বলছে যে হাসিনুর ইজ এ সেক্ট মিলিটারি অফিসার ইন বাংলাদেশ হু ইজ ফর হিজ কানেকশন উইথ পাকিস্তানি এসপিওনাজ এজেন্সি আইএসআই এন্ড মাল্টিপল মিলিটারি গ্রুপস ইনক্লুডিং আল কায়দা। তারা যদিও এই পত্রিকাটা বিশ্বাসযোগ্য না, আমি আপনার বলতেছি বিশ্বাসযোগ্য না। তারা কোন ক্ষমতা, প্রপাগান্ডা না, কতটা নিচে নামতে পারলে তোমরা আমার এত ক্ষতি করলা। আমি দ্বিতীয় গুম হওয়ার পরে এই ডিজিএফআই নিজেদের পেশাদার গুম প্রমাণ করার জন্য আমার স্ত্রীকে বলে 5 লাখ টাকা দেন, স্যারের সাথে কথা বলাই দিব। পরে নেগোসিয়েশন 3 লাখ। আমার মেয়ে কথা না শুনে 50,000 টাকা দিয়ে দেয়। কতটা নিচে ডিজিএফআই নামতে পারে, কতটা নিচে নামতে, 50,000 টাকা আমার মেয়ে পাঠায় দেয় বিকাশে। কতটা নিচে নামতে পারলে সধর্মী। আমি তোমাদের ব্যাচমেট, তোমরা জানো আমি কতটা অপরাধী না। আমি কোথাও অপরাধ করি নাই, আমি কোথাও অপরাধ করি। আমি এতটা ঘৃণা করি এই যারা এই জঙ্গি দর্শনটাই ভুল। কোরআনেও নাই, হাদিস যেগুলি সেগুলি ভুয়া হাদিস দিয়ে লাফালাফি করে আমাদের হুজুররা, এটা পরিষ্কার। আপনি যদি দেখেন ঈসা আলাইহিস সালাম আসবে, এইসব জিনিস কথা বলতে চাই না আমি, এগুলি সব আমার কাছে ভুয়া বাটপারি কথাবার্তা। বহুত আগে সবকিছু শেষ হয়ে গেছে, এখন শুধু বাকি আছে কিয়ামত। আমি এটাই মনে করি, আর কিছু নাই। আপনার সূরা আল মায়দার 116 নম্বর 117 নম্বর আয়াত যদি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করতেছেন, কি জিজ্ঞেস করবেন? হাসরে ময়দানে ভবিষ্যৎবাণী, তোমার কি করতে বলছিলাম, তুমি কি বলছো? ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি এগুলো বলি নাই। তারপর ঈসা আলাইহিস সালাম তো আমাদের বলতেন দ্বিতীয়বার তুমি ভালো কাজ করছো, তা তো বলে নাই। তো ওই তো শেষ ডকুমেন্ট কোরআন, এরপরে কিছু নাই। আমাদের হুজুরা বাটপারি করে পয়সা নেয়, লোকজন জঙ্গি বানায়। এদেরকে চরম শক্তভাবে ধ্বংস করা উচিত আমি মনে করি। একটা কথা ভুলে যাওয়ার আগে আমি একটু বলতে চাই, এটা আমি ভুলে গিয়েছিলাম। আপনার স্ত্রী শামীমা আক্তার, জনাবা শামীমা আক্তার মহোদয়া, তিনি জাতীয় মানবাধিকার কমিশনে আপনি আপনার লিখেছেন, সেটা আপনার এই 25/1/2012। তারপরে তারা অনেকবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে আপনার ব্যাপারে, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো উত্তর দেননি। তো এই জাতীয় মানবাধিকার কমিশনের যে প্রধান মিজানুর রহমান, আমরা জানি উনি সরকারের একনিষ্ঠ ভক্ত। তার কাছ থেকে আপনারা আসলে কিরকম সাহায্য পেয়েছেন, নাকি ওই চিঠি চালাচালির মধ্যে সীমাবদ্ধ? তাও তো শুক্রিয়া, উনি গ্রহণ করছেন চিঠিটা। আমি কি এই যে কথা বলতেছি মামলা করতে পারবো না? আদালত মামলা, আপনি কি কোথায় আছি আমরা? কি স্বাধীনতা? এই যে এটা কি বঙ্গবন্ধুর স্বাধীনতা, না বঙ্গবন্ধুকে জুতা পেটা করতেছি আমরা? বলেন, আপনি জোর করে আয়না ঘরে এতগুলো লোক রেখে দিচ্ছেন, কোন ক্ষমতা বলে? এই ডিজিএফআই ক্ষমতা কে দিছে? আজকে সেনাবাহিনী বিতর্কিত এই ডিজিএফআই অসৎ অফিসারদের জন্য। সেনাবাহিনী গুম খুন করে না, গুম খুন করতে বাধ্য করা হয় অতি লোভী লোকগুলি, যাদেরকে আপনারা প্রমোশন দিয়ে এই কাজগুলি করছেন। আমি বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র অফিসার, 3টা রাষ্ট্রীয় খেতাব,
শুধু তাই না, সর্বাধিক সংখ্যক যুদ্ধ আমার, সর্বাধিক সংখ্যক সাফল্য আমার। তারপরে আমি গর্ব করি এটা আল্লাহ দেওয়া। আমার বন্ধু সাথীরা আমাকে সাহায্য করছে, আমার সিনিয়র আমাকে গাইড করছে। এই সেনাবাহিনীর প্রতি আমি কৃতজ্ঞ, চরমভাবে কৃতজ্ঞ। বর্তমান সেনাপ্রধান আমি চরমভাবে কৃতজ্ঞ। আমি ওনার কাছে আবেদন করলাম, স্যার আমার পেনশনটা দেন। আমাকে জানানো হলো আমি পিএমজি। আমি ছিলাম গুম, আমি কেমনে পিএমজি হইলাম। পরে আমার মিসেস, তো মেয়ে মানুষ সব বলে না, যেটুকু বলা দরকার, তোমাকে পিএমজি করছে। আমার এই মৃত্যু ডিএসএস থেকে আমি গুম হয়ে যাই। পরিষদ থেকে একটা চিঠি লেখা হয় জেনারেল আজিজের কাছে, জেনারেল আজিজ প্রতি উত্তরে চিঠি পাঠায় হাসিন গুম, অর্থাৎ উনি বোঝাতে চাইছেন আমি স্টিল জীবিত। এখন জেনারেল আজিজ আমার বাসা থেকে মাত্র 300 গজ দূরে থাকেন না, জেনারেল বেল্লার আমার বাসা থেকে 400 গজ দূরে। কি জবাব দিবে আমি জানি না। ন্যায়ের পথে থাকা উচিত, আইন ভাঙা উচিত না কারো। দুইটা কথা বলছেন না, আপনি দুইটা কথা বলছেন, আমার বোন আর শালিনী জঙ্গি। আমার বোন ডাক্তার এবং খুবই আমার মতো নামাজ পড়ে না। শুধু তাই না, আপনার দাদা ছিল স্বাধীনতা বিরোধী রাজাকার, এটাও ওরা বলে। না বলবে, বলবে না কেন? আমার বাবা স্বাধীনতা, আমার বাবা রাজাকার বলতে বলবো যে মানে যারা আছে কথা রাজাকার বলতে তারাই রাজাকার। আমি গোলাম আদমকে পরিষ্কার করেছিলাম, কেন আপনি সাপোর্ট করেন নাই? উনি বলে নেতা বলে নাই। বঙ্গবন্ধু ছিলেন বাঙালির প্রতিনিধিত্বকারী, 7.5 কোটি লোকের প্রতিনিধিত্বকারী। আর পাকিস্তানের প্রতিনিধিত্ব করতো এই 2 কোটি বড়জোর পাঞ্জাবি। 7.5 কোটি পাঞ্জাবির কথা কেন শুনবে? ওনার অবস্থানে উনি সঠিক ছিলেন। একটা পাকিস্তানে আমরা সারা জীবন শাসন করতাম, যা হোক স্বাধীন হয়েছি আমরা, আমার মুক্ত রক্তের বিনিময়ে পাইছি। বাট এই স্বাধীনতা আমরা চাই নাই, ব্রিটিশই ভালো ছিল। আপনার মনে করেন এতটা জীবন আমি যৌবনে ঢুকছি, আমি বুড়া চুল পাকা হয়ে বের হয়েছি। 28 বছর চাকরিতে আমি কোথাও কোনো অপরাধ করলাম না, আপনারা এনে সব ঢুকাই দিলেন। এটা কি? এটা কি সেনাপ্রধান জানে না? জেনারেল মোবিন জানে না? জেনারেল ইকবাল করিম ভাই জানে না? ব্যক্তিগতভাবে কথা বলে দেখেন, সব বলবে। কিন্তু ওই একজন তারেক সিদ্দিকীর ভয়ে লড়তে পারেন না, চড়তে পারেন না। কি আর এমন তারেক সিদ্দিকী তার ভয় পেতে হবে? উনি অপকর্ম করে বলাবেন আমাদের দেশ, আমাদের বঙ্গবন্ধুর কন্যাকে বিতর্কিত করতেছেন এই তারেক সিদ্দিকী। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর এই লোকটার উপর পানিশমেন্ট আনা। তো উনি বিতর্ক করছেন, ওনাকে বিডিআর ইস্যু নিয়ে উনি বিতর্কিত করছেন। জেনারেল রেজা বিডিআর ইস্যুতে মোবাইলে বলছেন একটা কথা, উপদেষ্টা তারেক সিদ্দিকী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী সমস্যা সমাধান করবেন যখন বিডিআর গেটে র্যাব, অর্থাৎ রেজা নূর বন্দুক নিজের কাছে রাখেন নাই, জেনারেল তারেক সিদ্দিকীর নাম বলে দিচ্ছেন। যাক, আমরা অনেক হারাইছি, আর হারাতে চাই না। আমার কাছে আপনার মাধ্যমে আবেদন। হাসিনুর ভাই, দ্বিতীয় গুমের বিষয়টা যদি এখনো কিন্তু আপনি বলেননি, যদি বলতেন কিভাবে আসলে হয়েছিল দ্বিতীয় গুমের বিষয়টা। আচ্ছা দেখেন, দ্বিতীয় গুম এরা তো আসলে অভিজ্ঞ গুমকারী না ভাই, আর আমার সাথে তো করলে হবে না। আমি আমার বন্ধুর বাসা থেকে রাত্রে 10টার সময় নামতে, সাধারণত রাতে বাইরে আমি যাই না। মূলত আমার বন্ধু সেই আমাকে ধরিয়ে দিছে। তার স্ত্রী আপনার বন্ধু বেমানি করছে, মানে বন্ধু একটু আটকা আছে, ওনার স্ত্রী সেনাবাহিনীতে চাকরি করে, সেনাবাহিনীর কাছে বাসা, জীবন বাঁচানোর জন্য হয়তো করছেন। আমি তো মিথ্যা বলবো না, অন্তত যে ক্ষতিগ্রস্ত ভিকটিম জানে কে অপরাধী। আমি গেট থেকে, আমার বাসা থেকে 100 গজ দূরে, গেট থেকে নামি, দেখি অনেকগুলি লোক, রাত 10টা। আমি হ্যান্ডস আপ করাই, এক পাশে নিয়ে আসি। আমি রাস্তার ওই পারে, অর্থাৎ 15 ফিট রাস্তার ওপর প্রান্তে বাসাটা আমার শালীর বাসা ছিল। ও কি একটাকে দুজনকে আমি চিনি, সেকেন্দার আর জন মুক্তার, ডাক দিয়ে আসো। 2 জন দৌড়াইয়া আসে, স্যার কি হয়েছে দেখো তো, গাড়িটার ছবি তুলো। সামনে একটা মাইক্রোবাস, ওরা পিছন দিকে ছবি তুলে সামনে দিয়ে তুলো। যখন মুক্তার ছেলেটা সামনে যায়, তাকে ঝাপটা দিয়ে ধরে গাড়ির ভিতরে ঢুকায়, আর ওই সেকেন্দার ভয়ে দৌড় দেয় পিছনে। আমি এই পার্বত্য চট্টগ্রামে চাকরি করার জন্য আমার কোমরে খুব ব্যথা। পিছনে যে একটা গাড়ি ছিল আমি খেয়াল করিনি, আমি অপরাধ স্বীকার করি, আমিও স্বীকার করি। আমি গুলি করতে পারতাম, বিশেষ করে এই 18, 19, 90 বছর বয়সে কি অফিসার মনে হয় নাই? প্লিজ, 18, 19, 20 বছর বয়স, অফিসার কোনো সৈনিক মারে না, এটা মানায় না।
আমি কি করি নাই, করেছিলাম, পিছন থেকে লাথি মারলে আমি একটু জ্ঞান হারাই, আমি অস্ত্রটা ছুড়ে পারি ওয়াল দিয়ে, তারপরে আমাকে জাপটে ধরে নিয়ে যায়, ঠিক আছে সবাই আসে দেখে, ফিরে আসতে শুনি ওই মুখটাকে ওরা মারধর চরম ভাবে করে কেয়ারটেকার, এবং ক্যান্টনমেন্ট ঢোকার সময় মাটি কাটা চেকপোস্টের ওখানে ওকে ড্রপ করে দেয়। তো সেই রক্তাক্ত অবস্থা ফিরে এলে ডিজিএফের মধ্যে একটা বেশ উচ্চবাক্য শুরু হয় ডিজিএফের ভিতরে, যেটা নেগেটিভ যায়। সাইলেন্ট কিল করতে, সাইলেন্ট কিলটা অ্যাবডাক্ট করতে পারে নাই, আর সাইলেন্ট অ্যাবডাক্ট না করার ফলে তারা আমার মারতে পারে নাই। তারপর যে উপপাদ্য হাজির করতে পুরোটা ভুয়া, এই উপপাদ্যতে মানুষ মারা যায় না, এবং ওই অফিসার আমার সামনেই আসতো না কথা বলার জন্য। আমি 7 দিন না খেয়েছিলাম, হাঙ্গার স্ট্রাইক, আমাকে জবাব দাও। আমি মিথ্যা বলি না ভাই, আমার 3 মেয়ে, আমি হজ মুসলমান, সব কসম নিয়ে বলতেছি, হাতের কাছে কোরআন শরীফ নাই। তাহলে আপনাকে ওখান থেকে নিয়ে কোথায় রাখলো? আমাকে নিয়ে যায় ক্যান্টনমেন্টের ভিতরে, আমি পরিষ্কার করি, কচুক্ষেত বাজারে যাবেন, কচুক্ষেত বাজারে চেকপোস্ট মিলিটারি পুলিশের, ওই চেকপোস্ট থেকে সব দক্ষিণে যান, প্রথম যে বাম পাশের গেটটা আটকানো ভিতর থেকে, ওই গেটটাই হলো গুমকারীকে নিয়ে যাওয়া বের করার একমাত্র রাস্তা বাইরের সাথে, অর্থাৎ আপনাকে কোথাও কোনো চেকপোস্টের ঝামেলা যেতে হয় না। আর যদি ভিতর দিয়ে যেতে চান, যে কোনো ব্যক্তি ওয়ার্কশপ বা হাজি মহসিন এই এলাকায় নেমে যে কোনো রিক্সায় চেপে যদি বলেন আমি কচুক্ষেত আসবো, ওরা সুন্দর ম্যালদির পুকুর পাড়ের পাশ দিয়ে আপনাকে নিয়ে আসবে কচুক্ষেত। তখন দেখতে পাবেন একটা ছোট চেকপোস্ট, সবুজ রঙের ছায়া দেওয়া, ওইটা হলো এন্ট্রি পয়েন্ট। তবে লজিস্টিক কাজ করে যেন বাট ওই ঘুমের লোকজন এখান দিয়ে আসা যাওয়া করে না, ওখানে পকেট গেট আছে, যেখান থেকে ভিতরে তারা কাজ করে, তার নামাজ পড়ার জন্য আসে, বাইরে চা খাওয়ার জন্য আসে। ওখানে মূলত ডিউটি করে আপনার বেসামরিক লোক, একজন সুবেদার টাইপ আছে যাকে সুপারভাইজার বলে, আর একজন হাবিলদার ওইখানেই হয়। এবং একটা পুরোনো বিল্ডিং, যেটা আমি আগে থেকে চিনতাম। আমি বলি আপনাকে, আমি 90 সালে মিলিটারি পুলিশে ছিলাম, 89 থেকে 91 পর্যন্ত 3 বছর প্লাস। ঈশ্বর পতন এই সময় থেকে পরবর্তী গণতন্ত্র, আমার পরিবার থাকতো কচুক্ষেতে। আমার ইউনিট ছিল সেনা সদরের উল্টা পাশে আর্মি এমপি ইউনিটের অপারেশন অফিসার ছিলাম। এই রাস্তা সব কিছু আমার চেনা। বিল্ডিংটা পাকিস্তান আমলের বিল্ডিং, প্রায় 18 ফিট 17 ফিট উঁচু। কিন্তু আমাকে রাখা হয়েছে নতুন একটা কমপ্লেক্স, যেটা নিয়ে আমি কনফিউশনে ছিলাম। 10 রুম 5 রুম 10 রুম বিশিষ্ট। তারা, আমি এই জন্যই বলি, যারা গুম হয়েছে নিজেদের চেষ্টা করেন চেনার। পুরান রুমে থাকলে ওয়ালটা মসৃণ উঁচু, আর নতুন রুমে যদি থেকে থাকেন ওয়ালটা এবড়ো 10 ফিট উঁচু। অ্যাডজাস্ট ফ্যান একটা চলে, 2টা চলে। আর এটা ছিল মানে ওখানকার ব্যাপার। আর যে রুম ইন্টারাকশন করে, যে রুমে আমাকে করা হয়েছে, সেটা ছিল এয়ার কন্ডিশন। আমাকে 1 মাস 16 দিন, অর্থাৎ 10 দিন 4-5 দিন আগে আমার সাথে 7 দিন আগে নেগোসিয়েশন করার চেষ্টা করা হয়। নেগোসিয়েশন করার জন্য আমার স্ত্রী অনেক দৌড় ঝাঁপতেছেন। আমি অনেক অফিসার আমি বলে যাই, আমান উনি আমার জন্য অনেক চেষ্টা করছেন। আমাদের পরিষদের প্রেসিডেন্ট অফিসার চেষ্টা করছেন। তিনারা জানেন আমি সৎ, আমি একটু ঘাইরা প্রকৃতির, বাট আর ভারত বিদ্বেষী, আর কোনো বসামের নাই। যাই হোক, যে কথা বলতেছিলাম, আমাকে বলা হয় আপনি ছেড়ে দিতে চাই, আপনার কি মতামত? এটা তোমাদের ব্যাপার, তোমরা আনছো, কারণ বলতে পারতেছো না, তোমরা ছাড়ো, তোমাদের ব্যাপার। আমি রাজি হই নাই। তো আমি রাজি হলে আমি জানি কে না মুক্তি পেতে চাই, আমি রাজি হলে জানি আমাকে ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করাবে, পূর্বের মতো। যেন আর্মিতে ছিল ওই ইন্টারভিউশন সেলে আমাকে ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করানো হয়েছে ইচ্ছা মতো। তারপর চলে দিয়েছে। ফাইনালি আমার মিসেস সাথে কথাবার্তা বলে, আমার মিসেস বলে দেয় বড় মেয়ের কথা বলেন, তাহলে সে রাজি হবে। তখন বড় মেয়ের কথা বলে, আমার বড় মেয়ের বিয়ে ঠিক, আমি না আসলে বিয়ে হবে না। তখন আমি আবেগপ্রুতভাবে হয়ে প্রায় 5-7 দিন পর রাজি হই। শর্ত একটাই, 6 মাস ডিজিএফআই নাম বলা যাবে না। এখন বলেন তো, পরিষ্কার পক্কা। আর জায়গার কথা বললাম আমি, ওই জায়গাটা প্রত্যেক ইট ডালে আমি চিনি। ওইখানে আমি যে কমপ্লেক্সে ছিলাম, ওইখানে একটা আচ্ছা যেটা বলতেছিলাম, তারপর আমাকে ছাড়া হয়। আমার অফিসার আমার স্ত্রীর সাথে দেখা করে আগের দিন রাতের বেলা,
আমাকে যখন নামাই দেওয়া হয় রাতে, তখন স্ত্রীকে রিং করে জানায় আপনারা আসেন। আমার স্ত্রীকে নামতে দেখে গাড়ি থেকে আমার নামাই দিয়ে তারা চলে যায়। এখন আমি বলি ওই এলাকার অবস্থাটা জানা দরকার। এই গুমের একটা পুরোনো বিল্ডিং আমি বলছি, নতুন বিল্ডিং বলছি, এখানে খাওয়া দাওয়ার নিয়ম কানুন বলি, আপনাকে ভালো খাবার দাবার, কোনো সমস্যা থাকার কথা না। ডাক্তার আছে, আমার স্ট্রোক করে ইসিজি টেস্ট করানো হয়, করে ওরা, অর্থাৎ একমাত্র ডিজিটারি ফ্যাসিলিটি গুলি আছে, অন্য কারো নাই। আচ্ছা, তারপরে একটু বলি, ওখানে আপনার ডিউটি করে দুজন করে, এক কমপ্লেক্সে দুইটা কমপ্লেক্সে দুইজন চারজন, দুইজন থাকে আপনার মনিটরে, একজন কমান্ডার থাকে। মানে আপনি বলতে পারেন আপনি জানলেন কেমন, বিকজ আমি তো এই গোয়েন্দাগিরি না থাকলেও এই পেশায় আমি খুব ভালো বুঝি। আমি ওদের থেকে সবটা জেনে নিছি, আমি ভেরিফাই করে নিছি, আমি ব্ল্যাকমেল করে ফেলছি, এবং কারা কারা আছে কম বেশি আমি সবটা জানছি। এবং আমি আজমি স্যারকে দেখি বাথরুমে, ওখানে একটাই হাই কমোড, মানে গোলাম আজম সাহেবের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি আমান নাজমি, জি, ওনাকে বাথরুমে নিয়ে যাওয়া হয় সকালবেলা, ওনাদেরকে নেয়। আমি এদিকে সিনিয়র 10 জনের মধ্যে, আমি 10টা জনের মধ্যে আমি সিনিয়র, ওদিকে মনে হয় স্যার সিনিয়র। স্যারকে আগে নিয়ে আসে, তারপরে আমার সাথে সাথে নেয় হাই কমান্ড ইউজ করার জন্য। তো দুর্ভাগ্যবশত সমন্বয় করতে পারে নাই। তো স্যারের দরজাটা খোলা, মুখে গামছা থাকবে, এমন সময় আমি দেখে ফেলি। তো তারপরে আমি উৎসাহ নেই জিনিসটা, জায়গাটা কোথায়। তারপরে একদিন আমি বাথরুমের কমোডে উঠে বাইরে তাকায় জায়গাটা চিনে ফেলি, পুরানো কমপ্লেক্স। আমি আগেই বলছি আমি আর মিলিটারি পুলিশ, এরশাদের সময় মিলিটারি পুলিশের কতখানি দাপট ক্ষমতা বাকি ছিল, আমরা এরশাদে স্কট করতাম। এই রাস্তাঘাট সব চেনা, কোথায় কি আছে না আছে, বাট কখনো ভাই জুলুম করি নাই, হাসিনুর ভাই জুলুম করি নাই। একটু যদি বলেন, আপনি যখন ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি সাহেবকে দেখেন, সেই সময়টা আসলে ঠিক কোন বছরের কোন মাসে বলে আপনি মনে করেন? এটা হলো আমি ছাড়া পাওয়ার 6 মাস আগে বা 7 মাস আগে, রাত্রে 6 মাস আগে, তাহলে 2019 সালের আগস্ট মাসের দিকে হয়তো বা না, নভেম্বরের দিকে হবে, শীত তখন, নভেম্বরের দিকে হবে, নভেম্বর অক্টোবরের দিকে শীত আছে। অর্থাৎ 4:30টার দিকে আমাদের আজান দেওয়ার প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা আগে বাথরুমে নেওয়া শুরু করে। আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, তো স্যারও পড়েন ওই সময়টায়। আর আমরা ছিলাম 1 বছর 6 মাস 14 দিন। আপনি একদিনে কম বলবেন না, একদিন মানে কি জিনিস, কত ঘন্টায় কত মিনিটে ঘন্টা থাকে জানে। আমার বউ কোথায়, বাচ্চা কোথায়, স্বপ্ন দেখি আমার এই হইতে সে হয়ে গেছে, আমার হারাই গেছে সংসার, কি কতটা মনের, কতটা জঘন্য। আমার সহকর্মী এরা আমাদের অফিসার, আমাদের জন্য জেনারেল, এদের বিচার হবে ইনশাআল্লাহ। আপনার প্রতি রাত ঘুমানো যায় না কান্নার জন্য, শুধু ওখানে বসে আমাদের প্লেন আপ ডাউন সকালে যায়, সকালে রেল গাড়ি চলে, সকালে যেটা আসে ঢাকা মেল, চিরাগাং মেল, ওটার শব্দ শোনা যায়। ওখানে গাড়ি যখন ঘুরে প্রত্যেকে আপনার এমটি গ্যারেজ, তো বিকাল বেলা সূর্য আলোটা পরে রিফ্লেক্ট করে দেখা যায় একটু পরে, প্রতিটা একজস্ট ফ্যানই আবার নেট দিয়ে ঢাকা, আপনি ইচ্ছা করে দেখতে পারেন না, একমাত্র বাথরুম একটা ছাড়া। তাহলে ওখানে প্রচুর লোক কান্নাকাটি করে না, প্রচুর কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়। কারণে অকারণে আমি তো মনে করি কান্নাকাটি না, ব্ল্যাকমেল করে এরা টাকা পয়সা নিয়ে নিয়ন্ত্রণ নাই, কারণে কাজ করে পরিষ্কার বোঝা যায়। কারণ ছাড়া অফিসার এলাকায় আসে না, আসতে তো আসে রাতের বেলা, যাতে কারো না দেখে, বোঝেন অবস্থাটা। আপনি দায়িত্ব নিয়ে কাজ করবেন, অপরাধ তো করে নাই, দায়িত্ব নিয়ে কাজ না করার জন্যই ওইখানকার যারা কর্তব্যরত লোক সামরিক, একদম সিভিল। আমি তো ছিলাম, কে আর্মির লোক হতে পারে, কে সিভিল লোক হতে পারে, তোরা বেসামরিক। এরা বলতো ঠিকানা ঠোকানা যা মিথ্যা তো বলতো, আমি বলতাম লেখাপড়া শিখে গেলে পুরো না। একবার বলি একদম বিজয়ের দেখো মারা গেল, তারা অপারেশন করছে, একদম মুখ ফুটে একদম দিন আমি বলবো। এখন তাদের ফাঁকি হচ্ছে, তখন বলবো আমি তোমাদের অবস্থা কি হবে, তোমরা পড়ো, পেরানপোর্ট পড়ো, 365
368 প্রতিজনের জন্য দণ্ড হবে। তো তারা বলতো স্যার আমরা করি হ্যান্ড লাগছে, তখন অনেকে চলে গেছে, অনেকে চলে গেছে। যখন তার বাস্তবতা বুঝতে পারতে ব্ল্যাকমেল হিসাবে এদেরকে রাখা মনে করে, যারা বুঝতে পারে বলে যায় আসলে আমরা গরিব দেশ, সব কাজ করানো যায়, টাকা দরকার। হাসিনুর ভাই, আপনি এদেরকে জিজ্ঞেস করেননি যে ইলিয়াস আলী এবং ব্যারিস্টার আরমানকে তারা দেখেছে কিনা? ব্যারিস্টার আসলে তাকে কেউ জানে না, নামটা কারো নাই ওখানে, যেহেতু আমরা দুইজন দুই দিকে সিনিয়র এটা কিছু কিছু করতাম। আমি জানি পাশে চিৎকার করলে শুনবে, এই দুর্বলতা খুঁজে পাইছিলাম, চিৎকার সবাই লাফাই দৌড়াইয়া কি হয়েছে ভাই কি হয়েছে, তাই বুঝলাম এটা আসলে মকা। কোন কারণ ধরে আমি চিৎকার করতাম, চিৎকার করলে আমি আমার সাথে কোনো ঝামেলা করতো না, সকল সুবিধা হতো, আমি মনে করি ঝামেলা বাঁধাতাম। যেমন আমার খুদ্া হতো, ওরা কত ফ্যান ছেড়ে দিত, খুদ্া শোনা যেত। খুদ্া তো হলো গিয়ে ডিজে ভাইয়ের মসজিদ, ডিজে ভাইয়ের মসজিদ হলো খুদ্বাটা, আপনাকে পাওয়া হয়েছে কিনা, এটা হলো ঠিক ছোটতলা বিল্ডিং এর পিছনে দক্ষিণে, এর পাশে হলো গিয়ে এর উত্তর পূর্ব হলো লগরিয়া স্টেশন কমান্ডার এবং হলো গিয়া ইএনসির অফিস, তার পশ্চিম পাশে হলো এই কমপ্লেক্সটা। এটা 100 গজ বা 100 জায়গা, কতগুলি কাঁঠাল গাছ ছিল এখনো আছে ওইখানে, পুরোনো বিল্ডিং, এটাকে 245 করা হয়েছে টুকটু করে। আর পিছনে ওই পশ্চিম দিকে আছে বড় বড় শেড, যেটা বাইরে জায়গা দেখা যায়। আর বর্তমানে তো আমরা ছবি পাঠাইছি, ডেক রাখা হয়েছে যাত্রা প্যান্ডেলের মতো, যেন কেউ না বোঝে। ওই যে বললাম হাঁটতে কারণটা পরিষ্কার। এবং আমি কৃতজ্ঞ তাসলিম খলিল ভাই সুন্দর ফুটাই তুলছে, এই লোকটা আমার সাহস দিচ্ছেন, সত্য কথা। আর আমি খেপে গেছি, সত্য কথা খেপে গেছি। এই মানে আমি বলতেছিলাম জঙ্গি মারলাম, আমার হাতে গেল, আমাকে বলতেছে জঙ্গি, তাহলে এই জঙ্গি সৃষ্টি করছে আমাদের নিজে ভাই। তারপরও দেখেন আমি আজকে কথা বলতেছি চুল ঢেকে, সবসময় ঢেকেই কথা বলি, আসল প্রকাশ না পায়। কতটুকু এটা কি জীবন? আমি রাতে বাসায় থাকি না, দিনের বেলা হাঁটা করলে মোবাইল নিয়ে চলবি না, এইভাবে তো বাধা যায় না, এর চেয়ে মরে ভালো। আর আমার যখন জঙ্গি বানাইছে, আমাকে যেন ভুল, আমি সবচেয়ে ঘুমাইছি, এখানে আর ছাড় দেওয়ার কায়দা নাই। সেনাবাহিনী প্রধানের দায়িত্ব। তাহলে আপনি বলতে চান যে আপনি ইলিয়াস আলী এবং ব্যারিস্টার আরমানের সঙ্গে আপনার দেখা হয়নি? না না, ইলিয়াস আলী ভাই আমি এই সম্বন্ধে কিছুই জানি না, বাট আমি বিশ্বাস করি ওরা মেরে পাইছে, এটা আমার মানে বই প্রকাশ। আর ব্রিগেডিয়ার আমান আজমি সাহেব কি এখনো বেঁচে আছেন বলে আপনি মনে করেন? ইনশাল্লাহ বেঁচে আছেন, ইনশাল্লাহ বেঁচে আছেন। আচ্ছা দেখেন ভাই, যে উচ্ছৃঙ্খল করতে চাই এটা কোনো সমস্যা না, ওই আয়না ভেঙে করে নেওয়ার জন্য ডিজিএফআই এর অস্ত্র নাই, ওই এমআরসি দিয়ে ঠেকাইতে পারবে না। এটা নৈতিক দায়িত্ব হবে সেনাপ্রধানের, এই অপকর্মের হাউস থেকে জনগণকে বের করে দিয়ে সেনাবাহিনী ভাবমন্ত্রী ফিরে আনা। সব তো লজ্জা শরম শেষ। আজকে সেনশনের ড্রাইভার, র্যাবের মানে মিলিটারি অফিসার, নেভি অফিসার হয় নাই, সেনাবাহিনী অফিসার। আজকে ডিজিএফআই গুম আছে সব সেনাবাহিনী অফিসার। এটা এদেরকে সেনাবাহিনী কেন নেবে? সেনাবাহিনী পেশাগত একটা এত সুনাম আমাদের বিদেশে, আর আমরা এই অপকর্মের সাথে জড়াই আছি। কার জন্য? সেনাবাহিনী তো রাজনীতির কারণে রাখা হয় নাই, বা ডিজিএফআই একটা প্রসিদ্ধ একটা স্থান, একটা সম্মানজনক একটা প্রতিষ্ঠান, দেশের একটা মেরুদণ্ড। ডিজিএফআই কে কলঙ্কিত করতে কোটি কয়েক অফিসার। আমি মনে করি খুব সময় বেশি নাই, সেনাপ্রধান একটা ভূমিকা নেবেন এদেরকে ছেড়ে দেওয়ার জন্য। কেননা লং এরিয়া কমান্ডার, একই সাথে স্টেশন কমান্ডার এবং ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের যে সি অফিসার, এনারা সবাই দায়বদ্ধ হবেন। গুমের আদেশটা এমন, গুমের অপরাধটা এমন, আপনি গুম করেন নাই, বাট আপনি জানেন, আপনি প্যানাম কোড 365, 368। আমি অনুরোধ করবো সকল জেনারেল এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করুন, অবাঞ্ছিত করুন, ঘোষণা করুন, এদেরকে দূরে থাকুন এবং এটা জরুরি ভিত্তিতে এদেরকে মুক্তি দিন, এদের বাঁচতে দিন, বাঁচার মতো বাঁচতে দিন, যা আমরা চাই। আমি আপনার কোনো ক্ষতি করি নাই ভাই, আমি কোনো কে ক্ষমতায় গেল না
বিএনপি না আমাদের কারোর সাথে সম্পর্ক নাই, কেউ বলতে পারবে না। তাহলে আপনি আমার জঙ্গি বানাই দিলেন। আরে আমি না আমাদের ঠিক বলতে পারি না, অন্যান্য সমস্যা, আপনি বানাই দিলেন জঙ্গি। এখন সামলান, এখন শিয়া চৌধুরী দিয়ে আপনারা সামলান, কখন সামলাতে পারেন। আমি এখন আপনাদের মিডিয়াতে আছি, এখন ফিল্ড নামি নাই, না অসুবিধা হবে, বুঝতে পারবেন না কেউ। আমি সারা জীবন চাকরি করতাম পাহাড়ে ভাই, শান্তি ঘুমাইতে দেই নাই, ভারতও না বাংলাদেশও না। আহ, আমার খেপা, আমার বয়স বেশি হইতে পারে, বুদ্ধি কমে নাই। আমি মনে করি এটা যথেষ্ট হয়ে গেছে ভাই, যথেষ্ট হয়ে আমরা ভাবতে চাই। মার্কিন স্যাংশনের পরে গুম হওয়া সবার বাসায় বাসায় পুলিশ গিয়েছিল, আপনার বাসায় গিয়েছিল, গিয়ে আপনার ওয়াইফকে কি বলেছে তারা, বা আপনাকে তারা কি বলেছে? দেখেন রাত 2টার সময় কর্নারের বাসায়, রাত 2টায় ভাই, শুনতে পাচ্ছি না আপনাকে? হ্যাঁ জি, শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখেন আমি একজন বৃদ্ধ, আমার বয়স প্রায় 60-এর কাছাকাছি, প্রায় 60 বলতে পারেন। আমার বাসায় রাত 2টায় পুলিশ আসে, আর সাথে নিয়ে আসে মিলিটারি পুলিশ। এখন আমাদের এলাকার সিকিউরিটি গার্ড। ওই টাইম যে আমি কেন গুম হয়েছি, কোথায় গুম হয়েছি, আমি সব বলে দিছি। রিজার্ভ আমি গুম করে রাখছে, রিজার্ভের পিছনের জায়গাটায় এখানে ছিলাম, এবং মিলিটারি পুলিশ সেটা নোট করছে। এবং আমি শিওর ওই মিলিটারি পুলিশ সিও এমপি কে জানাইছে, সিও এমপি নিজের হাতে এই জিনিস রাখবে না। আমি ওই এমপি ইউনিটের অফিসার, ওই এমপি ইউনিটের আমি অফিসার ছিলাম। সুতরাং অ্যাডজুটেন্ট জেনারেল জানেন, সেনাপ্রধানও জানেন। এখন কথা হলো, যা হওয়ার হয়ে গেছে, সবাইকে ছেড়ে দেন, ইজ্জত সম্মান রক্ষা করেন, ওটা ঠেকাইতে পারবেন না। আমরা ওই কি বলে প্রেস ক্লাব বক্তৃতা না দিয়ে, বিক্ষোভ না করে যদি গেট, জাহাঙ্গীর গেট কচুক্ষেতে করে, ইজ্জত আমাদের আর থাকবে না। নিজের সম্মান নিজে রক্ষা করেন, সেনাবাহিনী প্রধানকে আপনার ভূমিকায় দায়িত্ব পালন করেন, দেন, অসুবিধা নাই। আপনার বুঝাই দেন, এদের ক্ষতিপূরণ দিয়ে দেন, যেন কোনো আক্ষেপ না থাকে। সেনাবাহিনী বদনাম হোক, অনেক হারাইছে আমরা অফিসার, আর হতে চাই না। আপনার মাধ্যমে আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী যেন বিশেষ নজর দেন। তো বদনাম উনার হচ্ছে, ওনাকে কলঙ্কিত করতেছে। উনি বঙ্গবন্ধুর মতো একটা কন্যা, উনার জন্য এই কলঙ্ক মানায় না। আর আমি আজকে বলতেছি, নিতান্ত বাধ্য হয়ে বললাম না, শিহাব চৌধুরী আমাকে চিনে, ওনার সাথে আমার জেলখানা পরিচয়, উনিও বাধ্য হয়েছেন করতে। আপনারা দোয়া করবেন, আর যারা বন্দী আছে তাদের জন্য দোয়া করবেন। আর আর যেন জুলুম না হয়, তেমনটা আশা করি। খালি বলবো, মা বাবা ফিরে আসুক, আমাদের কাম্য। এখানে আপনাকে একটা ইন্টারোগেশন অফিসার বলেছিল যে এখান থেকে সরকারের ক্ষমা ছাড়া কেউ জীবিত বেরোতে পারে না। তাহলে সরকার বলতে কি এরা শেখ হাসিনাকে বুঝালো নাকি তারেক সিদ্দিকীকে বুঝালো? মাননীয় প্রধানমন্ত্রী অনেক উপরে, উনি কি হাসিনকে চিনেন? চেনার তো কথা না, জানারও কথা না। যদিও আমার নাম জানেন, বাট সবকিছু তারেক সিদ্দিক করছেন। উনি একজন, শুনতে পাচ্ছেন? জি জি আমি শুনতে পাচ্ছি, সাউন্ডটা ক্লিয়ার না বাট শোনা যাচ্ছে। ভাই আজকে এভাবে চালিয়ে নেন জীবনে। দেখুন ভাই, উনি একজন ইঞ্জিনিয়ার কোরের অফিসার। আমার শিক্ষক শিক্ষী কিন্তু যৌবনে, ওই মেজর হওয়ার পর শেখার কিছু থাকে না, তখন আমরা শিখি ফিল্ডের বাস্তবায়নটা যৌবনে। উনি 71-এ ট্রেনিং করছেন, ভেরি গুড। তারপর উনি বইয়ে পড়াশোনা করছেন, জীবনের মূল অংশ চলে গেছে বাইরে। উনি যদি এখন সামরিক বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দেন সবকিছু রাজনৈতিক ভাবে, তাহলে তো এটা দুঃখজনক। সেটা লিডিং হবে। আপনি কথা গুম করে, আমি মনে করি দিলাম, প্রথম গুম করে কি সেনাবাহিনী ভাবমূর্তি ফিরছে? চরম ক্ষতি হয়েছে। গুম করে কি সেনাবাহিনী ভাবমূর্তি ফিরছে? আমি সেনাবাহিনী বলতেছি, কারণ ওই ডিডি অফিসার সেনাবাহিনী অফিসার, র্যাবের অফিসাররা সেনাবাহিনীর অফিসার, ওর নৌবাহিনীর অফিসার নাই, এবং ওখানে আকাশবাহিনী মানে এয়ারফোর্সের অফিসার নাই। এখন বড় একটা আমলার মধ্যে সবাইকে আর রাখলে তো হবে না, করাপ্টেড পিপলকে বলতে হবে। আমি মনে করি সেনাবাহিনী প্রধানের দায়িত্ব এই সংস্কার করা এবং এই অপকর্ম বেড়ে আসা। এখানে নিয়ম ভঙ্গ করলে নাকি প্লাস দ্বারা নখ উত্তোলন করতো, দাঁত উত্তোলন করতো, হাত পা বেঁধে লাঠি দ্বারা নির্যাতন করতো। আপনি কি নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন? আমাকে ভাই গায়ে হাত নিয়ে যাওয়ার পরে আমাকে করছে,
অফিসার জানি তাদের খুব ক্ষোভ, আমাকে ধরতে অনেক কষ্ট হয়েছে। এই কষ্টের কারণে আমার আছে, কারণ বলতে পারি না, মানে কিভাবে বলি যে আপনারা আমার গায়ে হাত দিচ্ছেন, আমি একটু বিপত্তি, আমি দেশের জন্য কি করে, অসংখ্য যুদ্ধ, আমি হয়তো খেতাব একটা পাইছি বীর প্রতীক, আমার তো অনেক খেতাব পাওয়ার কথা ছিল, এটা কথা না, আল্লাহ শুক্রিয়া, অসংখ্য যুদ্ধ আমার। এখন আমাকে এভাবে মারলেন, কি অবাক, তো এখানেই থাকে আমার কাছে, জিজ্ঞেস করবো স্যার এটা কি আপনি বলছেন, আমার বিশ্বাস বলবেন, উনি বললেন নাই, উনি অনেক ভালো মানুষ, আমি জেলখানা থাকতে আমি অনেক সুবিধা পেতাম ওনার জন্য, আমি বাকিটা খোলসা করলাম না, তারপরে বলবো এই গুটি কয়েক অফিসার, আমি তো এই দেশে আছি, আছি, ওরা থাকতে পারবে না, ওদের বিচার হবে ইনশাল্লাহ। আর আমি বলবো আপনার মাধ্যমে সবাই উচ্চ স্বরে বলুন, আয়নাঘর ভেঙে দিন। আমরা অবশ্য শেষ পর্যায়ে আপনাকে মানে ফিরিয়ে দেওয়ার সময় একটা লম্বা সেনা সদস্য যে যে আপনার স্ত্রীকে বলেছিল যে ড্রাইভারের তোলা ছবিগুলো ডিলিট করতে বলেন, সেই সদস্যের ঠোঁটের দুই পাশে দুটো দাগ আছে, তাকে কি পরবর্তী শনাক্ত করে চিনতে পেরেছেন যে সে কে, কোন সেনা অফিসার সে? আচ্ছা, এত এই হোক, অনেক জুনিয়র সিনিয়র লাগেন ভাই, এই তারেক সিদ্দিকী মতন লোক লাগে, আর ওই অপকর্ম করা মামুন খালেদের মতো লোক, এখন শিক্ষায় পড়ে না, জুনিয়রের ছোট ভাই। এখন আমার ড্রাইভার আমার আনুগত্য ছবি তুলছে, সে অফিসার MIST আমাদের বাসার পাশেই, সেখানে আমার স্ত্রীর সাথে কথা বলে, আমার সম্মান দিয়ে যেভাবে সেনা অফিসার কথা বলে সেভাবেই কথা বলে, আমার সেই কমিটি ছিল। কিন্তু পরবর্তীতে তারা কেন এটা কাজ করলো না, এই পেনশন না দিয়া কি কাজ করলো, কতটুকু লাভ হইলো আমি জানি না, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছু সিদ্ধান্ত দেন। প্রথম গুমের সময় সেনার প্রধান ছিল আব্দুল মুমিন, দ্বিতীয় গুমের সময় জেনারেল আজিজ, এদের কাছ থেকে আপনি ঠিকমতো সহায়তা পেয়েছেন নাকি এরাই আপনার গুমের সঙ্গে জড়িত বলে মনে করেন? জেনারেল মুবিন হলো একজন স্বল্পভাষী ভদ্র মানুষ, ওনারা সিনিয়র কিছু বললে উনি রাগাবেন না, উনি আমার নিরাপত্তা দেওয়ার কথা, এখন দায়িত্ব তো ওনার ঘাড়ে পড়বে, উনি গুম আদেশ দিচ্ছেন, উনি সেনা প্রধান, উনি আমাকে ওটাকে চলে যেতে হবে শর্টকাট, কোন রকম এখানে 699 696 করে বলার কিছু নেই, পরিষ্কার। জেনারেল হারুন যদি দেখতে পারে গেলে উনি যা যাওয়ার কোন কারণ নাই, কারণ আমার নিরাপত্তা ব্যর্থ হয়েছেন। শুধু তাই না, ওনার স্ত্রী আমার স্ত্রী ওনার সাথে যোগাযোগ করছে, ওনাকে আমার স্ত্রীকে কেমন পরিষ্কার ভাবে বুঝাই দিচ্ছে আমি কুয়ের সাথে জড়িত, এখন বিশিষ্ট গোয়েন্দা পারদর্শীর জন্য রক্ষা পাইছে, বলেন কি অবস্থা। অনেক ধন্যবাদ। আপনি কি কাউকে সেখানে হিন্দি ভাষায় কথা বলতে শুনেছেন DGFI এর সেই আয়নাঘরে? আমি পাশের রূপে কথা বলতাম, তখন শুনতো হিন্দি বলতাম, বাট আমার সামনে বলে নাই, কেউ আমার সামনে বলে নাই। এখানে হিন্দি অবকাশ, তবে আমি সকালবেলা একজন নিয়ে যাচ্ছিল, আমাদের প্রতিটা বাথরুম থাকে, আমি আবার যেহেতু অনেক সময় যে বাথরুম ইচ্ছে করে করতাম ওই দেখার জন্য, আর কি করে, কোথায় চাবি রাখে, কেমনি করে, সব সিস্টেমটা আমার জানা ছিল। আমি দেখে ওই আপনার একটা রাবারে আঠাটা ফেলে দিয়ে আমি দেখতাম, আর আমার সাথে বেশি ঝামেলা করতো না, সরে সামনে কথা বলতো, আমি ইচ্ছা মতো বসে দেখতাম কি করে। আমার এরা ঢুকাইলো, পরে আরেকজনকে আইনা অন্য বাথরুমে নিল, তারপর দেখলো, চাবিগুলি নিয়ে গেল, সব আমি জানতাম কোথায় কি রাখে। আমি তো বললাম আমি একজনকে ব্ল্যাকমেল করে সব জেনে ফেলি, আমি খুব সহজেই সব বলে দিচ্ছে আমাকে কারা কারা ছিল, বাট অনেক কিছু জানে না, কোন কোন বন্দী আছে এতটা জানে না। আপনি বলবো এটা খুবই কাছে, এমনকি ফ্যামিলি কোয়ার্টার অফিসার মেসেজ বাচ্চাদের কান্না শোনা যায় ওখান থেকে, এবং সকল সেনাবাহিনীর সদস্য ওই ইসলামটা চিনি। আপনি 2005 থেকে 2008 পর্যন্ত র্যাব 7-এর অধিনায়ক ছিলেন, এবং সে সময় আপনার বিরুদ্ধে অভিযোগ যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের নির্দেশে যে আপনি হয়তোবা এরকম কিছু করতে পারেন, যে মানে কিছু অন্যায় আপনি করেছিলেন কিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের নির্দেশে বিএনপির আমলে। ভাই আমি তো এখন হলি করার নাই, কি বলবো আপনাকে, বাবর কখনো কাউকে বলে নাই, আগেই বলছে আমি রাজনীতিবিদ, আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব,
আপনি এটা করবেন কি করবেন না, এটা আপনার উপর দায়বদ্ধ। আল্লাহর কাছে আপনি হাজির নাজির থাকবেন। আমি আমার ধর্মের কসম নিয়ে বলছি, আর কিছু বললাম না। বাবরের সাথে এই ডিলিং ছিল, কোনো অন্যায় কোনো জুলুম হয় নাই। হ্যাঁ, ইলটাসে যুদ্ধ হয়েছে, জেএমবি নিয়ে আমি ব্যস্ত ছিলাম। আসলে বাবরের সময়কালটা সম্পূর্ণ জেএমবি নিয়ে ছিলাম, আর আমার ভূমিকা জেএমবিতে অনেক। এই জন্য আমি প্রথমবার মাননীয় সেনাপ্রধান মবিনকে বলেছিলাম, স্যার যাই করেন আমাকে জেলে দিয়েন না। দেখেন, আমাকে মারার জন্য যেই ছেলে আমার হাতে গুলি খাওয়া সদস্য, সেই ছেলে আমাকে রাখছে যাতে ওদের হাতে আমি মারা যাই। ওদের তো ফাঁসির দণ্ড আছে, আমার মারলে আর কি ফাঁসি হবে? এইভাবে এক নগ্নভাবে কাজ করছে। আমার কোনো লজ্জা, আমি আর মানে কিছু বলার নেই। এই সেনাবাহিনীতে এটা আশা করতে পারে না মানুষ। একজন আমি জেনারেল হেলাল মোর্শেদকে দেখে নিজেকে ওরকম ভাবে সৃষ্টি করার চেষ্টা করতাম যে আমি সাহসী হব, যুদ্ধ করব। কিন্তু আজকে আমার যে অবস্থা, আর কেউ সাহসী ভূমিকা রাখবে না। কারণ আমাদের তৈলবাজ, অপকর্ম, রাজনীতিক সাথে সম্পৃক্ত থাকা, এগুলি এখন আমাদের জনজীবনের মধ্যে বা সেনাবাহিনীর কার্যক্রমে ঢুকে গেছে। সেনাপ্রধানই পারেন একটু সংশোধন করে নিয়ে আসতে। যা হওয়ার হয়েছে, লেট আস ফরগেট এন্ড ফরগিভ। আমাদের বন্দীদের ছেড়ে দেন, আপনারা আপনাদের মধ্যে রাজনীতি করেন, আমরা আমাদের পেশাগত কাজ করি। আপনাকে কি আয়না ঘরে কোনো বই দেওয়া হতো পড়ার জন্য, এবং চুল কাটার লোক আসতো? প্রতি সপ্তাহে চুল কাটার লোক আসতো। সেনাবাহিনীদের চুল কাটার জন্য বারবার বলি আমরা, ডিজে ভাই ঢাকা ডেট থেকে আসতো, অর্থাৎ পোস্ট অফিস এলাকায় ঢাকা ডেটের অবস্থান, ওখান থেকে হেঁটে আসতো বারবার। প্রতি সপ্তাহে এনসি আসতো, এনসি ডাক দিয়ে সে রেসপন্স করতো, সে ওই নামে ওইভাবে অভ্যস্ত। প্রতি সপ্তাহে এনসি আসতো শুক্রবার এবং পরিষ্কার করতো, এবং বারবার আসতো চুল কাটার জন্য। প্রথম দিকে একবার চুল আমার কাটছে, তারপরে আমি বিগড়ে গেছি, তারপরে আমার চুল কাটার জন্য বললো, আমি কাটতাম না। আর ওখানে মনে করেন আপনার খাবার দাবার, যারা এই পর্যন্ত গুম হয়েছেন বা মুক্তি পাইছেন, দুই দিন আপনাদের শুক্রবার দিনের খাবার, সকালবেলা নাস্তাটা খুব উন্নত মানের ছিল। বুটের ডাল আর ওই সেমাইটা ছিল লাচ্ছি সেমাই। যদি এটা খেয়ে থাকেন শুক্রবার, তাহলে মনে করবেন আপনি আয়নাঘরে ছিলেন। এমনি বই দিত পড়ার জন্য? বই বডি কি বুঝি নাই আমি ভাই। বই 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 পড়ার জন্য, বুক, বই বই দেওয়া হতো? হ্যাঁ, বই দেওয়া হতো। বই খারাপ, প্রত্যেকটা বইয়ের মধ্যে লেখা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেটা দিয়ে মোছা যাইতো। যেহেতু হাই ভোল্টেজ লাইট ছিল, ধরলি পড়া যাইতো। একটা বইয়ে ভুলে লেখা ছিল, বুঝতে ভুলে গেছি। তাছাড়া তো ভাই, এটা তো আমার জন্য সমস্যা না। ওইখানে তো জায়গাটা আমি চিনি, আমি সজ্ঞানে সচক্ষে বলতেছি। আমি ওটা ওই জায়গাটা লাইন বান নাই। যে আপনি যেহেতু জায়গাটা ভালো করে চিনেন, এটা ওরাও জানে যে আপনি সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে কর্মরত, কিন্তু তারপর আপনাকে তারা কেন এই আয়না ঘরে রাখলো, যেহেতু আপনি চিনেন? এটাই আসলে আমার একটা প্রশ্ন। ভালো কথা বলছেন। এই জন্য আমাকে নতুন বিল্ডিং এ নিছে, ড্যাম পরের বিল্ডিংটার মধ্যে, এবং আমাকে একটা কোন রুমে, যাতে আমি আসতে না পারি। বাথরুম দিয়ে আমি দেখে ফেলবো পিছনের অংশ, এটা ভাবতে পারে নাই। নাম্বার 2, আমি সবসময় ক্যামেরার মধ্যে ময়লা দিয়ে দিতাম। প্রতিদিন রাতে বেলা 1 মিনিট বা 30 সেকেন্ড বা 1 মিনিট 1.5 মিনিট লাইট চলে যেত, আগে থেকে ময়লা জোগাড় করে রাখতাম। রাতে আমি ঘুমাতাম, ইবাদত করতাম, জিকির করতাম। যখন লাইট অফ হইতো, আমি ময়লা নিয়ে ক্যামেরার লেন্সে ঢুকাই দিতাম। আর ক্যামেরার লেন্সে ময়লা ঢুকলে 7 দিন পরে এমন ময়লা হয়, দেখা হতো যায় না। আর ইচ্ছা করলে তো পরিষ্কার করতে আসতে পারে, নিরাপত্তা লোক নিয়ে আসতে হয়, বহুত কষ্ট করে। ওই একদিন আমার সময় সবসময়, এখন নিয়ে যাবে আমার রুমে, ক্যামেরা ঠিক করবে, আমাকে নিয়ে গেছে পুরোনো বিল্ডিং এ। তখন তো আমার 16 করা, তখন তো পুরো 16 করা, যেহেতু অবকাশ নাই। যে আমাদের সেই আয়না ঘর, আয়না কম, ওইটাই সেই আয়না ঘর, যে পুরান বিল্ডিং, যেটা আমি পরিচিত। এখানে আমাদের ওবায়দুল কাদের মন্ত্রী সাহেব গিয়ে ওনাকে জিজ্ঞেস করবে, একই কথা বলবে। একটা একজস্ট 18 ফিট লম্বা, শেখ সেলিম সাহেব ছিলেন। সুতরাং আমারটা ওনারা ভেরিফাই করতে পারেন ওনার সাথে, বিল্ডিং ঠিক আছে কিনা। আর এটা এমন কিছু না, পিন পয়েন্ট, এমনকি আশি উঁচু বিল্ডিং থেকে তাকাইলেও দেখা যায় বিল্ডিংটা। এখন ঢেকে দিচ্ছে অবশ্য, অতি বুদ্ধিমান যাত্রা প্যান্ডেলের মতো ডাকছে, আপনি দেখবেন আমি ছবি, বড় হাস্যকর। আমি হাস্যকর বলবো না, মানে এতটা নিচে কেমন মানুষ নামতে পারে। এই মানবাধিকার নিয়ে দেশ যখন, পৃথিবী যখন উত্তপ্ত, ছেড়ে দেন না, ছাড়েন না,
আপনাকে যেই আপনাকে যেই পেনশন দেওয়ার শর্তে মুক্তি দিয়েছে সেই পেনশন কি আপনি এখনো পেয়েছেন? ভাই পাই নাই, পাইলে তো খুব থাকতো না। আমার জীবন থেকে বিশ্বাস করে কষ্ট হয়, কিভাবে সংসার চলতে বোঝানো যায়। আমার ভাই বোন খেলা সাথীরা আমাকে সাহায্য করে আমি চলি। কেউ চাকরি দেয় না, বন্ধুরা ভয় না, আমিও যাই না। কে বিপদ করবে, কি দরকার ভাই, আমি আমার মতো থাকি। এটা তো জীবন বলা চলে না, সব ভীতু। আমরা বলি না ৭১ যুদ্ধ করছি, আমার হাসি লাগে ধরে ধরে জিজ্ঞেস করতো সারা রাস্তায় যুদ্ধ করতো। এটা যোদ্ধা জাতি না, আমরা না, আমরা হলাম গিয়া করণ জাতি। আমি বলি রাধাকৃষ্ণ জাতি। বিপ্লব করার অধিকার নাই। যাই দেখবেন আপনি, ওই যারা গেছে ভুলে মারা গেছে, জেএমবি কয়েকজন সুইসাইড করছিল জন্য জিজ্ঞেস করছিলাম, ওই ভুল তথ্যের জন্য সুইসাইড করছে। জীবন দিতে কেউ রাজি না বাংলাদেশে। তবে বাধ্য হইলে কিন্তু মানুষ পিঠ থেকে গেলে তখন করে। আমি আজকে আমার পিঠ থেকে গেছে, আমি আর এর চেয়ে পিছিয়ে যেতে পারতেছি না। একটা মানদণ্ড থাকে, তার পিছিয়ে যাওয়া যায় না। আমার শেষ প্রশ্ন আপনার কাছে হাসিনুর ভাই, আপনি যে বারে বারে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে, আপনি কি আসলেই বিশ্বাস করেন শেখ হাসিনা এগুলো কিছুই জানে না, নাকি আপনি বাংলাদেশে যেহেতু থাকেন আপনার একটা কিছু মেনটেন করে চলতে হয়? ম্যাচিং করে না। দেখেন, একজন প্রধানমন্ত্রী একটা 18 কোটি লোকের নানা রকম সমস্যা, নানা রকম রাজনীতি, নানা রকম কৌশল, ভূ রাজনীতি, বিশ্ব রাজনীতি, অনেক কিছু আছে। সেই হাসিনের মতো লোকের দরকার আছে। উপদেষ্টা এসে বলছে, মাথা নেড়ে দিয়েছে, এর ইমপ্লিকেশনটা কি? বাট যদি বলেন আপনি ব্রিগেডিয়ার আজমির কথা, তাহলে বলবো প্রধানমন্ত্রী জানেন। এখানে আমার সতর্ক হবে। ব্রিগেডিয়ার আজমির ব্যাপারে জানবেন না, এটা না কোনো অপকার না, পরিষ্কার। তবু বলবো আমার মুরব্বী। অনেক ধন্যবাদ। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন, তারপর অনুষ্ঠান শেষ। আমি সবাইকে বলবো, আপনারা উচ্চস্বরে বলুন, গুম ঘরের আয়না ঘরে বন্ধুদের মুক্তি, স্লোগান দিতে বাধ্য হবে সেনাবাহিনী ছাড়তে। এবং সেনাবাহিনী ঠেকা নেয় ডিজি ভাই, সেনাবাহিনী যারা ঠেকা নেয় ডিজি ভাই দায় দায়িত্ব। সবাই আসি, মায়ের একটা আসুক ক্ষতিগ্রস্ত নিয়ে, পোস্টার ব্যান্ড নিয়ে। আমি বলবো 3 দিনের মধ্যে থাকতে বাধ্য। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এরা এরকম ব্যাখ্যাই ইটের সমান হারে, তারপরে এরা ডুববে। তাই তাদের দরকার। আমি অনুরোধ করবো এখনো সেনাপ্রধানকে, মাননীয় প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ ঘুরিয়ে ছেড়ে দিই। যদি এক একটা পর্ব পার হয়, এখন স্লোগান দিচ্ছে, ইউএন ধরতেছে, আমাদেরকে ম্যাচ করে নিব, ক্ষতিপূরণ দিবেন, ঠান্ডা যাবে ইনশাল্লাহ। মায়ের ডাক সদস্যরা সামনে আসে, স্লোগান ব্যানে ওই প্রেস করে দেওয়ার দরকার নাই। তারপরে যদি গণজমায়েত হয়, ডিজে ভাইয়ের দৌড়ে কোনো অস্ত্র নাই, কেউ গুলি করবে না, গুলি করবে না, ওই এমএডিসি গুলি করতে জানেও না। আর আমরা থাকবো ইনশাআল্লাহ, বহু সেনা অফিসার ন্যায় বিচার। সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আমার সালাম, আমার পরিবার, বাচ্চা, আমার 3 মেয়ে, দোয়া করবেন। ধন্যবাদ দর্শক। এতক্ষণ লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের মুখ থেকে যে কষ্টের এবং দুর্দশা ঘটনা শুনলাম, এর মতো অমানবিক এবং হৃদয় বিদারক আর কি বা হতে পারে? আপনি নিজেকে কল্পনা করে দেখুন তো, 10 ফিট বাই 8 ফিট একটা অন্ধকার রুমের মাঝে বছরের পর বছর শুধু বাথরুমে একবার চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। আমি নিজেকে যতবার এই লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের জায়গায় বসিয়েছি, ততবার আটকে উঠেছি। কি দোষ ছিল হাসিনুর রহমানের? হাসিনুর রহমানের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, তারপরেও স্বামীর মুক্তির জন্য দিন রাত ছোটাছুটি করেছেন, 3টি সন্তান। কি দোষ ছিল হাসিনুর রহমানের? যে এবং আরো বিভিন্ন সময় গুম হওয়ার শিকার আরো অন্তত 600 জনের। হাসিনুর রহমান ফিরে এসেছেন, কিন্তু এখনো 75 জন লোক গুম হওয়া ব্যক্তি তার পরিবারের কাছে আসেননি। গুম হওয়া ব্যক্তির পরিবার নিয়ে সংগঠিত মায়ের ডাক নামে একটি সংগঠন প্রতি বছর 30শে আগস্ট, আর মাত্র কদিন পরে মিলিত হয়। তখন এই গুম হওয়া ব্যক্তির পরিবারদের সদস্যদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। স্ত্রী জানে না স্বামী বেঁচে আছে না মরে গেছে, সন্তান জানে না বাবা কোথায়, সম্পত্তির ভাগ বাটোয়ারা হলে বাবা জানে না ছেলের ভাগ রাখবে কি রাখবে না। লক্ষ শহীদ রক্তের বিনিময়ের জন্য কি আমরা স্বাধীন করেছি? ডিজিএফআই এর লোক এভাবে স্বাধীন দেশের নাগরিকদের বিনা কারণে আটকে রাখবে বছরের পর বছর? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বিরোধী দলে থাকা অবস্থায় তিনি ছিলেন এই গুম ও খুনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে সোচ্চার, অথচ তার আমলেই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আসুন আমরা সকলে মিলে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হই। হাসিনুর রহমান ভাইয়ের মতো অবস্থা যেন আর কারণ না হয়, আর যেন কোনো পরিবার না কাঁদে। চলুন আমরা এবার সোচ্চার হই। আমাদের একটাই দাবি, আয়নাঘর ভেঙে দাও,
এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করো। যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখলেন সবাইকে ধন্যবাদ, এবং লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ। কাসিম খলিলকে আমি শ্রদ্ধা জানাই, উনি সাহস করছেন এবং আমাদেরকে এই জিনিসটা উত্থাপন করছেন। আমি তাকে সবচেয়ে বেশি সম্মান জানাই। যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এই পরিস্থিতি যেন দেশ না যায়, কারণ ফিরে আসার সময়। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।